হ্যালো, হ্যালো। Assalamu alaikum and good afternoon to everyone. We are going to start uh, studying from the book. আমরা বই পড়া শুরু করেছিলাম। ১ম দিন আমরা হচ্ছে সিলেবাস সম্পর্কে একটা ওভারভিউ নিয়েছিলাম। কি পড়তে হবে আমাদের মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা কোন টপিকগুলো পড়বো এবং কেন পড়বো? পুরা সিলেবাস সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া হয়েছিল যে আমরা পোজার, ডেভিড এম পোজার এর বই পড়বো মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং। 4th এডিশন। আমরা একটা Google Classroom ক্রিয়েট করব। সেখানে আমরা বইটা শেয়ার দিব। at the same time আমরা স্লাইড এবং সলিউশনও শেয়ার দেব এবং আমরা ওখান থেকেই পড়ব। দেন আরো কিভাবে আমরা মার্কিং করব সেটা আমরা শেয়ার করেছিলাম যে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস টেস্ট থাকবে। at the same time হচ্ছে আমাদের CST প্রজেক্ট যে আমাদের হয়তো ল্যাবের সাথে সম্পৃক্ত থাকবে এবং করেসপন্ডিং হচ্ছে আমাদের আ আ কিছু টার্ম পেপার হিসেবেও আমরা চিন্তা করছি। সো আমাদের ওভারভিউ আছে, পুরোপুরি আইডিয়া আছে। এখন আমরা বই অনুসারে আগানো শুরু করছি। ১ম এ আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করছি। চ্যাপ্টার 1 এর আমাদের টাইটেলটা কি আছে? আমাদের টাইটেলটা আছে ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি। এখন এই ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি আমরা কিছুটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক্স একটা কোর্স ছিল 2nd ইয়ারে EEC 217 এই কোর্সে আমরা পড়ে এসছি। সো এই চ্যাপ্টারের কিছু অংশ আমাদের দেখা যাবে যে এই কোর্সের সাথে আমরা মিল পাবো। বাট একটা নতুন থিওরি যেহেতু শুরু করছি, আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড রিভিশন দিয়ে তারপরে শুরু করা উচিত। যে অনেক কিছুই দেখা যাচ্ছে যে আমরা ভুলে গিয়েছি। সেজন্য আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা কুইকলি রিভিশন দিব। সো ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি এই চ্যাপ্টারে আমাদের ১ম এই হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং আমাদেরকে দেওয়া হবে। সো এখানে ইন্ট্রোডাকশন টু মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা কেন মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং আমাদের আলাদা করে পড়তে হচ্ছে আমরা সেটা শিখব। সো এটা আমরা অলরেডি বলেছি যে রেডিও ফ্রিকোয়েন্সি এবং মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং জেনারেলি কভারস দ্য বিহেভিয়ার অফ অল্টারনেটিং কারেন্ট সিগন্যাল উইথ ফ্রিকোয়েন্সিজ রেঞ্জ ফ্রম 100 মেগাহার্টজ। সো আমরা তো এসি সার্কিট অলরেডি পড়েছি। এসি সার্কিটের কেভিএল, কেসিএল সবকিছু জানি। এটাও তো মাইক্রোওয়েভে তো একটা অল্টারনেটিং কারেন্ট সিগন্যাল। সো why we are studying it differently or in a separate theory course? The reason is এই মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে আমাদের ওয়েভলেংথ অনেক কম হবে। সুতরাং একটা সার্কিট কম্পোনেন্ট লাম্পড এলিমেন্ট যেটা আমরা এসি সার্কিটে ১০ ওহম, ৫ ওহমের একটা রেজিস্টর হিসেবে ব্যবহার করেছিলাম। সেটাকে আমরা ১০ ওহমের রেজিস্টরের যদি লেগ বড় হইতো বা ছোট হইতো ম্যাটার করত না। কিন্তু মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে গেলেই এটার ফ্রিকোয়েন্সি যখন অনেক বেশি হয়ে যাবে, ওই রেজিস্ট্যান্স এর ভিতরের ইন্টারনাল লেংথ কত, রিফ্লেকশন কত হচ্ছে, এই হাই ফ্রিকোয়েন্সির কারণে তার নিজের কিছু ইন্ডাকট্যান্স তৈরি হবে। ২ টা এলিমেন্টের মধ্যে ক্যাপাসিট্যান্স তৈরি হবে। যার ফলে এক একটা লাম্পড কম্পোনেন্টের আইডিয়াল ভ্যালু যদি 1 মিলি হেনরি হয়, ফ্রিকোয়েন্সি বাড়াইয়ে দেওয়ার কারণে মাইক্রো ফ্রিকোয়েন্সিতে এটার ফ্রিকোয়েন্সি 1.5 মিলি হেনরি হয়ে যেতে পারে। বা এত ফ্রিকোয়েন্সিতে এটা কাজ নাও করতে পারে। তো যার ফলে আমি একটা ফিল্টার তৈরি করলাম যেটা আমার এলসি যদি হিসাব করে আমার হচ্ছে লাম্পড কম্পোনেন্ট হিসাব করলাম যেটা হচ্ছে ১ মেগাহার্টজ এ রেজোনেট করবে বা ১ মেগাহার্টজ পর্যন্ত লো পাস ফিল্টার। তো এইটাই যদি আমি রেশিও সবগুলা বাড়িয়ে দিয়ে এক্সপেক্ট করি যে সেম রেশিওতে বাড়ালেই এইটা 1 গিগাহার্টজ এও রেজোনেট করবে লাম্পড কম্পোনেন্ট হিসেবে, তাহলে আমাদেরকে ক্যালকুলেশনটা একটু সাবধানে করতে হবে। কারণ এই ক্ষেত্রে এটার লেংথ 1 গিগাহার্টজ যখন হয়ে যাবে তখন লেংথ চলে আসবে আমাদের মিলিমিটার রেঞ্জে বা 30 সেন্টিমিটার। আরো যদি বাড়াই যে 300 গিগাহার্টজ হলে আমাদের ওয়েভলেংথ চলে আসবে ১ মিলিমিটার। মানে ১ মিলিমিটার মানে হচ্ছে খুবই ছোট একটা এরিয়া এইটুকু। সো এখন আমার ওয়েভলেংথ হচ্ছে এইটুকু। এখন যে আমাদের কম্পোনেন্টের লেন্থ যদি এইটুকু হয়, তাহলে এইখানে আমাদের রিফ্লেকশন কতটুকু হচ্ছে এবং এই কম্পোনেন্টের এই লেন্থের জন্য দেখা যাচ্ছে যে আমাদের ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স সবই বাড়তেছে। যার ফলে এটা এই হাই ফ্রিকোয়েন্সির জন্য এটা একটা এই লেন্থ যেটা এই ক্যাপাসিটরের লেগ, এই লেগও আমার ইন্ডাক্টর বা ক্যাপাসিটর হিসেবে কাজ করছে। যার ফলে আমাদের এটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমরা মাইক্রোওয়েভ থিওরি দিয়ে এটা আমরা হ্যান্ডেল করব। এখন এই মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? যেটা হচ্ছে RF frequencies ranges from very high frequency VHF হচ্ছে
300 মেগাহার্টজ পর্যন্ত। তো আমরা মিলিটারিতে কমিউনিকেশনের জন্য আমরা VHF ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, আমরা HF ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। আর UHF যেমন আমাদের RFID ট্যাগ বা রিডার বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের রিডারগুলো ব্যবহার করা হয় গাড়িতে, এগুলো হচ্ছে UHF ফ্রিকোয়েন্সিতে ৩০০ থেকে ৩০০০ মেগাহার্টজ পর্যন্ত। ৩০০০ মেগাহার্টজ মানে 3 গিগাহার্টজ, ঠিক আছে? এখন এর পরেরগুলা মাইক্রোওয়েভ is typically used for the frequencies তো ৩ গিগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে মাইক্রোওয়েভ বলা হয়। তখন আমাদের ইলেকট্রিক্যাল লেন্থ হবে আলোর বেগ c কে f দ্বারা যদি ভাগ করি, c হচ্ছে 3 × 10⁸। সো এটাকে f ফ্রিকোয়েন্সি যদি ৩ গিগাহার্টজ মানে 3 × 10⁹ দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়াবে? আমাদের দাঁড়াচ্ছে এদিকে হচ্ছে 10 সেন্টিমিটার অথবা আমাদের এই 300 গিগাহার্টজ কে যদি 3 × 10⁹ দ্বারা ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 1 মিলিমিটার। তাহলে দেখা যাচ্ছে ওয়েভলেংথ 1 মিলিমিটার থেকে ১০ সেন্টিমিটার, ১০ সেন্টিমিটার মানে ১০০ মিলিমিটার পর্যন্ত আমাদের এই ওয়েভলেংথ যেটা আছে, এই ওয়েভলেংথের ওয়েভকে আমরা মাইক্রোওয়েভ বলছি। সো এখন তাহলে আমাদের কি হলো ১০ থেকে মানে ১ মিলিমিটার থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ওয়েভলেংথকে আমরা মাইক্রোওয়েভ বলছি। এখন যেই ওয়েভলেংথ গুলা ১ থেকে ৯ মিলিমিটারের মধ্যে মানে আমরা প্রায় সিঙ্গেল মিলিমিটার ওয়েভ দিয়ে প্রকাশ করতে পারছি, সেই রেঞ্জটাকে বেসিক্যালি মিলিমিটার ওয়েভ বলা হয়। সো আমাদের সেই ওয়েভলেংথটাকে মিলিমিটার ওয়েভলেংথ বলা হয়। এক্সকিউজ মি। ওকে। সো আমাদের মাইক্রোওয়েভ আমরা পেয়ে গেলাম। এখন এখানে কি বলছে? বিকজ দ্যা হাই ফ্রিকোয়েন্সিজ and short wavelength, standard circuit theory often cannot be used directly to solve microwave network problem. In a sentence, standard circuit theory আমরা অন্যভাবে বলতে পারি যে standard circuit theory is an approximation or a special case of the broader theory of electromagnetics described by Maxwell's equation. So Maxwell's equation এ যে ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি বর্ণনা করা আছে সেটারই সিম্পলার কেস হচ্ছে আমাদের এই কারশফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল। তার মানে ম্যাক্সওয়েলস থিওরি সবার জন্য অ্যাপ্লিকেবল। এটা যখন ওয়েভলেংথ অনেক বড় হয়ে যাবে তখন সিম্পলিফাই করলে আমরা এটা থেকে কেভিএল এবং কেসিএল পাবো যেটা আমরা ফার্স্ট সেকেন্ড ইয়ারে করে এসছি। So this is due to the fact that in general the lumped circuit element approximation of circuit theory may not be valid at higher micro frequencies. Micro component often acts as a distributed elements where the phase and voltage of our current changes significantly over the physical extent of the device because the device dimension are in the order of electrical length. তো আমাদের ইলেকট্রিক্যাল লেন্থ হচ্ছে বা ফ্রিকোয়েন্সি লেন্থ হচ্ছে ১ মিলিমিটার ৫ থেকে ১০ সেন্টিমিটার। আর আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করি একটা রেজিস্টর, ক্যাপাসিটর অর সিগন্যাল জেনারেটর সবই এই লেন্থের এরকম ছোট, ছোট ডিভাইসই ব্যবহার করছি। So at much lower frequencies, the wavelength is large enough that there is insignificant phase variation across the dimension of the component. So আমাদের phase variation যে ধরা যাক আমরা একটা সাইন ওয়েভ, এখানে যদি অনেক বড় সাইন ওয়েভ হয় ১০০ মিটার তখন দেখা যাচ্ছে আমাদের ডিভাইস এইটুকু। তো এইখান থেকে এইটুকুতে তো phase variation almost negligible. কিন্তু আমার ডিভাইস যদি এইটুকু হয় আর আমার ওয়েভলেংথ যদি ১ গিগাহার্টজ হয় মানে ১ মিলিমিটারের মধ্যে আমার এই এতগুলো সাইকেল যাবে। সো এইখানের ফেজ আর এইখানের ফেজ তো ডিফারেন্ট। দেন এখানের ফেজ তো আবার ডিফারেন্ট হবে। সো ডিভাইসের মধ্যেই আমরা কোন পয়েন্ট একেক পয়েন্টে একেক ফেজে আসতেছে। কিন্তু ফেজ যখন বড় হবে আমার কম্পোনেন্ট হচ্ছে এইটুকু। সো এইখানের পয়েন্ট আর এইখানের পয়েন্ট অলমোস্ট সেম ফেজ ডিফারেন্স। যেহেতু মাইক্রোওয়েভ হাই ফ্রিকোয়েন্সিতে আমার ফেজ ডিফারেন্স সিগনিফিকেন্টলি হচ্ছে সেজন্য আমরা ওখানেই করছি। So at which the wavelength is much shorter than the dimension of the component তখন আমাদেরকে এই মাইক্রোওয়েভ বা অপটিক্যাল এর ক্ষেত্রে আমাদের এই ধরনের ম্যাক্সওয়েল ইকুয়েশন ব্যবহার করা হবে। In this case Maxwell's equation can be simplified for geometry or optical reason. সেখানে ২ টা কথা বলেছে। একটা হচ্ছে এই বড় মানে লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমাদের এই যে ফেজ হচ্ছে আ লেস আমরা ইগনোর করতে পারি। আবার একবারে আলোর দিকে গেলে সেটার ক্ষেত্রে কি হচ্ছে, আলোর দিকে হচ্ছে আরো ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এই অনেক আলো তো অনেক আরো বেশি ফ্রিকোয়েন্সি না? তখন হচ্ছে আরো বেশি ফ্রিকোয়েন্সি হবে। সো wavelength is much shorter than the dimension of the component. সো সেই কেসে ম্যাক্সওয়েল ইকুয়েশন ক্যান বি simplified to the geometrical optics region. An optical system can be designed as the theory of
জিওমেট্রিক্যাল অপটিক্স। তো যেহেতু অপটিক্স আমাদের সাবজেক্ট না, আমরা ফার্দার এক্সপ্লেনেশন এ যাচ্ছি না। তো অনেক বেশি হইলেও আমরা অপটিক্স এর দিকে ওদিকে চলে যেতে পারি। অপটিক্স এর ফর্মুলা ব্যবহার করতে পারি। আর অনেক কম হইলে আমরা ওই এসি সার্কিটের কারশফের সূত্র ব্যবহার করতে পারি। আর এই মাইক্রোওয়েভের জন্য আমরা ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন ব্যবহার করতে পারি। সো এটা আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, বলো? স্যার ম্যাক্সওয়েলস ইকুয়েশন পর্যন্ত তো লাস্ট ক্লাসে গেছিলেন। ওকে, ঠিক আছে। আমরা আবার একবার রিভিশন দিচ্ছি, উইকলি রিভিশন দিচ্ছি তাহলে। সো ফ্রিকোয়েন্সি আমাদের ১ থেকে 10⁻³ আর এখানে আমরা বলেছিলাম হচ্ছে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কেইউ ব্যান্ড। কেইউ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত? যেমন ১২ থেকে ১৮ গিগাহার্টজ। কে ব্যান্ড ১৮ থেকে ২৬। তেমনি এখানে আমাদের ইউডব্লিউ ব্যান্ড আছে 3.1 থেকে 10.6 গিগাহার্টজ। সো এই ইউডব্লিউ ব্যান্ডে আমাদের অনেকে কাজ করা হয়। আর আমাদের এই রাউটারের অ্যান্টেনা বা এই 2.4 গিগাহার্টজ বা 5.8 গিগাহার্টজ এগুলো ব্যবহার করা হয়। এটা মোবাইলে আপলিঙ্ক বা ডাউনলিঙ্কে ব্যবহার করা হয়। জিপিএস এর ক্ষেত্রে 1.57 গিগাহার্টজ বা 1.2 গিগাহার্টজ ব্যবহার করা হচ্ছে। দেন আমাদের আমাদের দেশের মোবাইলে ৯০২ মেগাহার্টজ ব্যবহার করা হইলেও এদিকে ইউএস বা এইদিকে হচ্ছে ৮২৪ থেকে ৮৮০ এই রেঞ্জের মেগাহার্টজ গুলা ব্যবহার করা হয়। ঠিক আছে? দেন আমাদের এখানে আছে হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 থেকে 30 মেগাহার্টজ আর ভিএইচএফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ। আর এদিকে 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ পর্যন্ত আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি এগুলো আমরা ব্যবহার করি। ওকে। সো তারপরে মাইক্রোওয়েভের ব্যবহার বা এগুলা ছিল। এগুলো আর রিপিট করছি না। দেন আমাদের এইখান থেকে শুরু। ম্যাক্সওয়েল ইকুয়েশন। গতদিন ম্যাক্সওয়েল ইকুয়েশন সম্পর্কে কতটুকু বলেছিলাম? একজন বলো? স্যার ডট প্রোডাক্ট দিয়ে যে ২ টা ইকুয়েশন ওই ২ টা এক্সপ্লেইন করেছিলেন। ক্লাস চলতেছে। ম্যাক্সওয়েল ইকুয়েশন আমরা হচ্ছে দেখেছিলাম। আমরা কোন আমরা কি একটা ওয়েবসাইট থেকে দেখেছিলাম? এই ওয়েবসাইট থেকে দেখেছিলাম, তাই না? সো আমরা ডাইভারজেন্স কি জিনিস দেখেছি? একটু ব্যাখ্যা করো একজন। রোল নাম্বার লিস্ট কোথায়? রোল নাম্বার হচ্ছে 14 আয়াত। ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, মাইক্রোফোন তো আনমিউট করা। অ্যাবসেন্ট। তারপর হচ্ছে 16 দিশা চৌধুরী। আমরা গতদিন হ্যালো। ম্যাক্সওয়েল ইকুয়েশন শুরু করেছিলাম। ডাইভারজেন্স অপারেটর বা ২ আচ্ছা, টা ইকুয়েশন দেখিয়েছিলাম। আচ্ছা ওকে। কি?
স্যার ডেল ডট ই ডি আর ডেল ডট বি এই দুইটা। তাহলে ডেল ডট ডি মানে কি? স্যার ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি ইজ ইকুয়াল টু চার্জ ডেনসিটি। ডাইভারজেন্স দিয়ে কি বুঝায়? স্যার একটা পয়েন্টের চারপাশে একটা সারফেস থাকলে ওই পয়েন্টটা থেকে কি পরিমাণ ফ্লাক্স বের হচ্ছে বা ঢুকতেছে অথবা আহ, কোনো কিছু মানে বাইরে হচ্ছে না ঢুকতেছেও না এই জিনিসটা মেজার করে। ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে স্যার ইলেকট্রিক মেসেজ ফিল্ডের ক্ষেত্রে দিয়েছে কে জানে। বলো রিদম। স্যার মেসেজ দিয়েছে রোল 14। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমাদের হচ্ছে ডাইভারজেন্স এর ক্ষেত্রে আমরা এই ওয়েবসাইট থেকেই দেখিয়েছিলাম যে আমাদের নেট আউটওয়ার্ড ফ্লোটা মাপার জন্য আমাদের এই ডেল বা ন্যাবলা অপারেটরটা ব্যবহার করা হচ্ছে। সো আমরা যখন ডিফারেনশিয়েট করব লাইক ডেল ডট ডি বা ডেল ডট যেকোনো একটাই দিব। আমাদের হচ্ছে নেট আউটওয়ার্ড ফ্লাক্স মাপবো। আর এখন হচ্ছে এই অপারেটর হচ্ছে ডেল, ডেল এক্স, তারপর হচ্ছে ডেল, ডেল ওয়াই প্লাস ডেল, ডেল জেড। এখানে আমরা করতে পারি। ইউনিট ভেক্টরগুলো এখানে বসাইতে পারি। তো আমাদের এটা হচ্ছে আমাদের এই ডেল অপারেটরটা। ঠিক আছে? এর সাথে যখন আমরা ডি ডট প্রোডাক্ট করব, আমরা এ ডট বি এর যে ফর্মুলা সেভাবে ডট প্রোডাক্ট করব। তো ডট প্রোডাক্ট তো করলাম, বাট বেসিক্যালি এটা থেকে আমাদের কি মেজার হবে? যে এটা থেকে আমাদের নেট আউটওয়ার্ড কোনো ফ্লাক্স বের হচ্ছে কিনা সেটা মেজার করা হবে এবং সেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই ডাইভারজেন্স যেটা আছে সেটা মেজার করছি। তো আমরা গতদিন দেখিয়েছিলাম যে ডেল ডট ডি দ্বারা আমাদের হচ্ছে আ আ নেট আউটার ফ্লাক্স কতটুকু মেজার করতেছি সেটা পাচ্ছি এবং সেটা হচ্ছে একটা সার্কেল বা যেকোনো একটা কনফাইন্ড বক্সের মধ্যে যে চার্জ ডেনসিটি থাকবে বা ঘনত্ব থাকবে আমরা সেটাই পাবো। তেমনি ম্যাগনেটিক ফ্লাক্স এর ক্ষেত্রে এইটাকে বলছে ডেল ডট বি ইকুয়ালস টু 0। তাহলে এর মানেটা কি? মেহজাবিন নকশি বলো। ডেল ডট বি এর মানে কি? রোল 72 নাসিফ। স্যার ডেল ডট বি এটার ভ্যালু হচ্ছে 0। এটার সিগনিফিক্যান্স কি? স্যার এখানে কোনো নেট আউটওয়ার্ড কোনো ফ্লাক্স বের হচ্ছে না। তাহলে নেট আউটওয়ার্ডস কোনো ফ্লাক্স বের হচ্ছে না সেটা বুঝিয়েছে। শুধু সেটাই কি হবে? তাহলে আমরা স্যার একটু ডেল ডট বি হচ্ছে স্যার এখানে আমাদের ডাইভারজেন্স দেখাচ্ছে যে স্যার ডাইভারজেন্স হচ্ছে 0। তো বেসিক্যালি স্যার এখানে আউটওয়ার্ড ফ্লাক্স বা ইনওয়ার্ড ফ্লাক্স এরকম কোনো চেঞ্জ নেই, এটা জাস্ট নরমাল স্ট্রিম লাইনের মতো স্যার চলে যাচ্ছে। গুড। এখন এটা বলতেছে নেট আউটওয়ার্ড ফ্লাক্স হচ্ছে 0। নেট কথাটা আছে। এখন যে পরিমাণ বের হইলো সেই একই পরিমাণ যদি ইনপুটও হয় তাহলে সর্বমোট কত হবে? ১০ জন ঢুকলো, ১০ জন বের হলো। 0 হবে। তাহলে নেট 0 ই হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু মানে ফ্লাক্স বের হচ্ছে আবার একই পরিমাণ ঢুকতেছে। তাহলেও কিন্তু 0। সো লাইক আমার এখানে আমার নর্থ পোল আছে। এটা হচ্ছে আমাদের সার্কেল। সো নর্থ পোল থেকে এই যে ফ্লাক্স বের হইছে। তাহলে আউটওয়ার্ড ফ্লাক্স কিছু থাকলো, তাই না? এখান থেকেও ফ্লাক্স বের হইলো, এখান থেকেও ফ্লাক্স বের হইছে। আউটওয়ার্ড ফ্লাক্স কিন্তু 0 না। এইখানে হচ্ছে সাউথ পোল আসলো। এই ফ্লাক্স গুলো সব ঘুরে আবার সাউথ পোলে ঢুকবে, তাই না? আমরা কি পড়েছি এসএসসি তে? যে নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বের হয় আর সাউথ পোলে এসে হয়, তাই না? তো দেখো জি স্যার। এই পাশ থেকে যে কয়টা বের হইলো, এই পাশ থেকে সে কয়টাই ঢুকেছে। তাহলে নেট কত? 0। নেট চেঞ্জ 0 স্যার। তো সেটাই এখানে বলছে যে ম্যাগনেটিক এই ডাইপোল শুধু নর্থ পোল বা সাউথ পোল একা থাকতে পারবে না। যেখানেই নর্থ পোল থাকবে সেখানেই সাউথ পোল থাকবে এবং নেট যতগুলা ঢুকবে আবার ততগুলাই ফেরত আসবে। নেট হচ্ছে 0 হবে। আবার আরেক রকম ক্ষেত্রেও এরকম হতে পারে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ক্ষেত্রে ধরা যাক এই একটা সারফেস, এইখান থেকে আমার কারেন্ট যাচ্ছে। কারেন্ট এই ডট মানে হচ্ছে ধরো তারটা উপরের দিকে, এটা থেকে উপরের দিকে। তাহলে আমরা কি শিখেছিলাম? যে এই ডান হাত
রাইট হ্যান্ড রুল কি? আমার বুড়ো আঙ্গুল যদি কারেন্টের ফ্লো হয় তাহলে আমাদের বাকি ৪ টা আঙ্গুল হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স এইদিকে তৈরি করবে। সো এইদিকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন তৈরি হবে। তো আমরা যদি একটা সারফেস নেই, এই যেগুলো আছে সেগুলোতে এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন কি এর মধ্যেই তো ঘুরতেছে, বাইরে তো আর বের হচ্ছে না, তাই না? তাহলে সেক্ষেত্রেও 0 হবে। আবার এইখানে একটা বক্স নিলাম, যে কয়টা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আসতেছিল সেই কয়টাই আবার বের হয়ে গেল। সেক্ষেত্রেও 0 হবে। সো ডেল ডট বি এর 0 মানে অনেকগুলো কেসেই বি 0 হতে পারত। এটার ক্ষেত্রে আমরা দেখছি এরকম যে নর্থ পোল, সাউথ পোল যে কয়টা ঢুকছে সে কয়টাই বের হবে। সুতরাং বলতে পারি ম্যাগনেটিক পোল ক্যান নট বি আইসোলেটেড। যেখানে নর্থ পোল থাকে সেখানে আমাদেরকে সাউথ পোল থাকবে। সো আমরা ২ টার ডট প্রোডাক্ট এর ব্যাখ্যা পেয়ে গেলাম। সো আমরা এই ডেল ডট ডি এর ক্ষেত্রে দেখেছিলাম যেমন এই যে এখানে আছে, তারপরে হচ্ছে এখানে যেমন এটা হচ্ছে ইনওয়ার্ড। সবাইকে এখানে ইনওয়ার্ড আছে। সুতরাং এখানে আগেরটা যদি আউটওয়ার্ড ফ্লাক্স পজিটিভ হয়, ইনওয়ার্ড ফ্লাক্সটাকে আমরা নেগেটিভ ধরতে পারি। এটার ক্ষেত্রে কি আছে? যারা আসতেছে সবাই বেরিয়ে যাচ্ছে। সুতরাং এটার ক্ষেত্রেও কিন্তু 0। আবার এটার ক্ষেত্রেও মাঝখানেই রোটেট করতেছে, কেউ বের হচ্ছে না। অ্যাক্টিভিটি আছে কিন্তু ডাইভারজেন্স 0। আর এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? এদিকে একটা বড় এদিকে পুশ করতেছে, এই পাশেরটাও বামে উপরের দিকে পুশ করতেছে, এও উপরের দিকে পুশ করতেছে। ডানের একটা ছোট নিচের দিকে পুশ করতেছে। তাহলে নেট কি হবে? নেট হচ্ছে এটা আপওয়ার্ড হবে স্যার। আপওয়ার্ড হবে। সুতরাং একটা আপওয়ার্ড ফ্লাক্স আছে, ডাইভারজেন্স আমি কিছু পাবো। ম্যাথমেটিক্যাল মডেল এই যে একটু আগে বললাম যে এটা যদি AX, AY, AZ এরকম হয়, এখানে এই যে এই বড় হাতের AX হচ্ছে একটা ভ্যালু 5X + 2Y + 3Z এরকম ম্যাগনিটিউড আর কি স্যার। ম্যাগনিটিউড। আর এটা হচ্ছে আমাদের ডেল অপারেটর ছিল। ডেল অপারেটর হচ্ছে শুধু ডেল, ডেল X, ডেল, ডেল Y। ডেল অপারেটর হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে আমাদের AX, ডেল, ডেল Y, এটা ডেল। আর আমরা ভেক্টর, ভেক্টরটাকে আমরা কি লিখলাম? মানে এই যে AX প্লাস এটা হচ্ছে একক ভেক্টর AY প্লাস AZ, AZ। এটা ধরো আমাদের D। এটা D তো আচ্ছা এটা ধরলাম A। তাহলে ডেল ডট A কি হবে? ডট প্রোডাক্ট করলে আমরা কি জানি? AX এর সাথে AY ডট করলে কি হবে? 0 হয়ে যাবে না? মানে আমরা কি এই স্যার টার্মটা দিয়ে সবাইকে গুণ দিব। ৩ টা টার্ম পাবো। এটা দিয়ে সবাইকে গুণ দিব। ৩ টা টার্ম পাবো। এটাকে সবাইকে গুণ দিব। ৩ টা টার্ম পাবো। টোটাল ৯ টা টার্ম পাবো। ৯ টা টার্মের মধ্যে AX এর সাথে যখন ৬টা AX কে টার্ম গুণ দিব 0 হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে আমাদের শুধু AX ডট AX ইন্টু ডেল, ডেল X অফ AX এই টার্মটা থাকবে। এইটা দিয়ে যখন আমরা এইটাকে গুণ দিব। কিন্তু পরেরটাকে যখন AX এর সাথে AY কে গুণ দিব এটাও 0 হয়ে যাবে। AX এর সাথে AZ কে যখন গুণ দিব তখনও 0 হয়ে যাবে। তারপর আমরা এইটা থেকে পরের ৩ টাকে গুণ দিব। সেখানেও আমরা AY ডট AY ডেল, ডেল Y অফ AY প্লাস 0 হবে। তারপর যখন এইটা দিয়ে ৩ টাকে গুণ দিব তখন পাবো AZ ডট AZ ডেল, ডেল Z অফ AZ প্লাস 0 পাবো। তাহলে এই 0, 0 বাদ গেল আর এগুলো তো সব 1, 1, 1। তাহলে আমাদের বেসিক্যালি দাঁড়াচ্ছে ডেল, ডেল X অফ AX প্লাস ডেল, ডেল Y অফ AY প্লাস ডেল, ডেল Z অফ AZ। এটা হচ্ছে ডেল ডট A এর ভ্যালু। তাহলে ডেল ডট D এর ভ্যালু কি? ডেল এগুলো মানে সব D দ্বারা রিপ্লেস হলো। ঠিক আছে? তাহলে আমরা এই ডেল অপারেটর দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখলাম। এখান থেকে ২ টা এমনি এক্সাম্পল দেখানো হয়েছে। সুতরাং আমরা ডাইভারজেন্স কি জিনিস জানলাম। ডাইভারজেন্স রিলেটেড ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন ১ম ২ টা আমরা হচ্ছে জানলাম যে এটার ক্ষেত্রে যে চার্জ ঘনত্ব ভিতরে থাকবে সেটাই পাওয়া যাবে। আর ম্যাগনেটিক ফিল্ড এর ক্ষেত্রে 0 হয়ে যাবে। কারণ নর্থ পোল বা সাউথ পোল একা থাকতে পারে না। এখন আমরা আসি কার্ল অপারেটরে। কার্ল অপারেটর কি মেজার করে? স্যার ভেক্টর ফিল্ডের রোটেশন মেজার করে স্যার। ওকে, ভেক্টর ফিল্ডের রোটেশন মেজার করে। সো এ কার্ল অপারেটর হচ্ছে meaning the del symbol, the curl measures the rotation of a vector field. So এখানে একটা ভেক্টর ফিল্ড রোটেশন তৈরি করছে। তো সুতরাং এটা যদি আমরা কার্ল নেই তাহলে আমরা একটা ভ্যালু পাবো। এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চারদিকের ফোর্সটা চারদিকে ঘুরতেছে। তার মানে এটা একটা ঘূর্ণন প্রতিক্রিয়া তৈরি করবে। যে ফ্যানের ৪ টা পাখায় যদি এভাবে আমরা ফোর্স দেই এটা একটা ঘূর্ণন প্রতিক্রিয়া তৈরি করবে। সুতরাং এটার ক্ষেত্রেও আমরা একটা ভ্যালু পাবো। এখন এটা কি পজিটিভ ভ্যালু নাকি নেগেটিভ ভ্যালু? রোল নাম্বার 93
Yes, sir. 93. এটা কি পজিটিভ হবে রোটেশন নাকি নেগেটিভ হবে? রোটেশন ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে? Sir, it's a clockwise rotation. তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা যদি পজিটিভ ধরি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরতে হবে। অথবা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরলে ক্লকওয়াইজকে নেগেটিভ ধরতে হবে। স্যার এখন একটু কোশ্চেন ছিল। ইয়েস। স্যার এটা কি আমরা ইউজার ডিফাইন মানে যে সলভ করতেছে তার জন্য কি মানে ডিরেকশনটা কি আমরা নিজেরাই না, ধরে নিব? এইখানে একটু পরে বলা হবে যে কাউন্টার ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরা হবে। ঠিক আছে? স্যার ইয়েস স্যার। আর এমনি ইউজার ডিফাইন্ড বলতে তুমি যদি রেজাল্ট +5 লিখে ব্র্যাকেটের মধ্যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ লিখে দাও তাহলেও হবে। ঠিক আছে? একেক স্যার বইতে একেক রকম আছে তো সেজন্য আ আমি যদি এখন এই বই বা এই ওয়েব পেজ ধরি তাহলে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ। আবার আ আরো ১০ টা এটার ১০ টা বই পড়ে দেখবো আরেক জায়গায় ক্লকওয়াইজ পজিটিভ থাকতে পারে। হ্যাঁ। সো মানে একটা পজিটিভ ধরলে আরেকটা নেগেটিভ ধরতে হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে। এখন যদি দেখি এই ক্ষেত্রে কি হচ্ছে? এই পাখার ক্ষেত্রে হচ্ছে তোমার এই ডট গুলা মানে হচ্ছে আউটওয়ার্ড আর এই ক্রস গুলো হচ্ছে ইনওয়ার্ড ফোর্স। আমি একটা ফ্যান যেটা ডানে বামে ঘুরে কিন্তু আমি এই পাশে ২ পাখা ধরে ঝুলতেছি আর ওই পাশে ২ পাখা ঠেলা দিচ্ছি। ফ্যানটা কি ঘুরবে? না স্যার। ঘুরবে না। সুতরাং রোটেট ইফেক্ট কিন্তু হচ্ছে না। তো রোটেট ইফেক্ট না হইলে তো আমাদের কি বলে কার্ল 0 পাবো। তারপর যেমন এইখানে ফ্যানের। এইখানে দেখা যাচ্ছে যে গ্রিন যে আছে ওকে, গ্রিন। সো এইখানে গ্রিন এবং এই পাশে নিচে আছে ব্লাক। সো গ্রিন আর ব্লাক একে অন্যকে ক্যানসেল করে দিচ্ছে। রেডটাও বডি বরাবর ধাক্কা দিচ্ছে। তারও কোনো রোটেশন ইফেক্ট তৈরি করছে না। কিন্তু এই যে ব্রাউনটা কি করতেছে? সে উপরের দিকে ঠেলা দিচ্ছে পাখাকে। সে শুধুমাত্র রোটেশন ইফেক্ট তৈরি করছে। সো বাকিগুলার রোটেশন ইফেক্ট না থাকলেও এখানে এই ব্রাউনটার জন্য একটা রোটেশন তৈরি করতেছে। গ্রিন ব্লাক ক্যানসেল, আ রেড বডিতে দিচ্ছে আর ব্রাউনটা উপরের দিকে রোটেট করতেছে। সো ব্রাউনটার জন্য একটা রোটেশন ইফেক্ট তৈরি হচ্ছে। এখন ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে করব? যে আমাদের এখানে এটা তো ক্রস প্রোডাক্ট দেখাচ্ছে। তাহলে ক্রস প্রোডাক্ট এর ক্ষেত্রে কি হবে? স্যার ওই যে মেট্রিক্স করে করতে হয়। ক্রস প্রোডাক্ট এর ক্ষেত্রে আবার ৬ টা টার্ম আসলো কিভাবে? ডট প্রোডাক্ট করলাম আমাদের আসলো মাত্র ৩ টা। তো ডট প্রোডাক্ট এর ক্ষেত্রে আমরা কি দেখেছি? স্যার ওই AX যে cos 0 ডিগ্রি হলে 1 আর cos 90 ডিগ্রি হলে স্যার 0। তো এই কারণে স্যার বাকি দুইটা x আর y 0, y আর z 0 আর x আর z গুড। 0 হয়ে যায় স্যার। তাহলে আমাদের কার্লের ক্ষেত্রে স্যার ওই যে x আর y করলে ওই 90 ডিগ্রি ওই x আর প্লাস z ডিরেকশনে যাবে, আবার y x করলে স্যার ওই যে মাইনাস z এ যাবে। এই কারণে স্যার টার্মগুলো বেশি ওকে, আসে। ওকে গুড। ওকে। সো আমরা ছিলাম হচ্ছে কার্লে। সো এইদিকে যদি আমরা আ একটু আগে ওই যে সাইমন যেটা বলল, ধরা যাক ax ডট ax এইটা ছিল 1 কারণ হচ্ছে ax এর মান যদি ধরলাম আচ্ছা ax এর ভ্যালু ধরলাম শুধু। ax এর ভ্যালু ধরলাম আর এর মাঝখানে cos অফ 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান ছিল 1 সুতরাং আমরা আল্টিমেটলি এখানে 1 পেয়েছি। কিন্তু এখন যদি আমরা ax ক্রস ax করি তাহলে কি পাবো? 1 ইনটু 1 ইনটু এখানে হচ্ছে sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান কত? 0 স্যার। 0। এখন তাহলে আমাদের এই ax, ay মানে আগেরবার যেখানে আমরা এই পাশের গুলা 0 পাইছিলাম আর এইটা 1 পাইছিলাম, এখন এইগুলা 0 হয়ে যাবে। এইটা 0, এইটা 0, এইটা 0 কিন্তু এইগুলার আমরা একটা ভ্যালু পাবো। কেন? এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম? ax, ay
ay az এরকম পাচ্ছিলাম, তাই না? সো ax ডট ay কি হবে? 1 1 ইনটু x আর y এর মধ্যে স্যার হচ্ছে cos 90 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। আর এর সাথে ডট একটা প্রোডাক্ট দিছেন তো স্যার। ওকে গুড। এই ax ডট ay এটা উপরে লিখে রাখি। সেটা হচ্ছে 1 1 cos 90 cos 90 এর মান হচ্ছে 0। সুতরাং এটা 0 হচ্ছিল। কিন্তু আমরা যখন ক্রস প্রোডাক্ট নিচ্ছি তখন 1 1 sin 90 লিখেছি। sin 90 এর মান কত? 1। তাহলে এখানে একটা ভেক্টর মানে এইখানে হলো ওই ক্রস প্রোডাক্টের রেজাল্টেন্ট কিন্তু আরেকটা ভেক্টর। তো ভেক্টরটা কি হবে? এদের দুইজনের উপরেই লম্ব হবে। সো x আর y এর উপরে লম্ব কে? x আর y এর উপরে লম্ব হচ্ছে z। সো ax ক্রস ay এটা করলে আমরা রেজাল্টেন্ট পাবো একটা একক ভেক্টর যেটা হচ্ছে z ডিরেকশনে। সো আমরা যদি x থেকে y তাহলে আমরা এইটার উপরে লম্ব উপরের দিকে ধরলাম এই যে উপরের দিকে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। এখন x থেকে y আমরা কোন দিকে গেছি? কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ গিয়েছি। সেজন্য রেজাল্টেন্ট হইছে উপরের দিকে z বরাবর। কিন্তু আমরা যদি y থেকে x এর দিকে যাইতাম তাহলে কি হইতো? y থেকে x স্যার তাহলে নেগেটিভ দিকে যাইতেছে মানে জেড ডিরেকশনের উল্টা ওই সাইডে। যে দিক দিয়েছে ওই উপরে মানে ওই অপোজিট সাইডে যাইতো। ঠিক আছে? মাইনাস az ধরতে পারি। তাহলে এটা হচ্ছে মাইনাস az। তাহলে আমরা বেসিক্যালি আগে যেরকম এই ১ম এগুলো ভ্যালু পাইছিলাম এখন ১ম গুলা সব 0 পাবো। আর এইখানে আমরা ৬ টা ভ্যালু পাবো। সো এখানে আমরা যদি x এর সাথে y করি তাহলে একটা ভ্যালু পাবো। মানে x এর সাথে y করলে z পাবো, x এর সাথে z করলে y পাবো। এরকম আমরা ৬ টা ভ্যালু পাবো এবং এগুলোকে আমরা ভেক্টরের মাধ্যমে লিখতে পারি সংক্ষেপে। সো সেই ৬ টা টার্মই এখানে দেখানো হয়েছে। এই যে থাকবে কি? আমাদের ৬ টা। এটা কি সবাই বুঝতে পারতেছো? কালকে মাস্টার্সের ক্লাস নেওয়ার সময় এইটা ডিটেইলে দেখাইছি। কারণ তারা ৫-৭ বছর আগে বা আরো বেশি বছর আগে পড়ছে। তোমরা ১ বছর আগে পড়েছো। সেজন্য কি আমার কি আর দেখানোর দরকার আছে? না স্যার আমরা ওকে। সামনে সো প্রোগ্রেস করতে এখানে আমাদের হচ্ছে এইভাবে ম্যাট্রিক্সটাকে লিখেছে। আমরা চাইলে আমাদের মতো করেও আমরা যেভাবে পড়েছি সেভাবে লিখতে পারি। ax, ay, az, del x, del y, del z আর এইখানে হবে তোমার ওই বড় হাতের এটা হলো ভ্যালুগুলা। এটা হচ্ছে একক ভেক্টরগুলা, ডেল অপারেটর আর এটা হচ্ছে ভ্যালুগুলা। তাহলে আমরা যখন ax কে নিব তখন কি লিখব? del y az। তো del y az মাইনাস del z ay। তাহলে ২ টা টার্ম আসলো প্লাস ay দিলে এই পাশ থেকে নিতে হবে। del z অফ ax মাইনাস del x অফ az প্লাস az নিলে হবে del x অফ ay মাইনাস del y অফ ax। ঠিক আছে? সো এটাই এখানে এই যে এই লাইনটা দেখিয়েছে। ওকে। সো আমাদের আ এখানে আমরা বুঝলাম যে একেকটার সাথে আমরা একটার আরেক এক্সিস এর সাপেক্ষে এই এক্সিস এর চেঞ্জ দেখাচ্ছে। সেম এক্সিস এর সাপেক্ষে না। তো রেট অফ চেঞ্জ অফ যেমন এখানে del ay বাই del z মানে রেট অফ চেঞ্জ অফ ay ইন z ডিরেকশন। সো আমাদের ওভারঅল হচ্ছে হাউ মাচ ডাজ ওয়াটার হুইল ইন দ্য xz প্লেন x এর সাপেক্ষে xz প্লেনে কত, ওই yz প্লেনে কত, y এক্সিস এর দিকে xz প্লেনে কত এবং z এক্সিস এর দিকে xy প্লেনে কত পরিমাণ রোটেট করতেছে। তার টোটাল সামটাই হবে আমাদের এই টোটাল রোটেশন আমরা মেজার করব। সো তাহলে আমাদের এই কার্ল অপারেটর হচ্ছে কতটুকু রোটেট করবে। এখন আমরা
এটা একটু সিগনিফিকেন্স দেখি যে আমরা ইন্টারে পড়েছিলাম বা ইলেকট্রোম্যাগনেটিক্স পড়েছিলাম কি একটা তার যেটার মধ্যে থেকে যদি উপরের দিকে কারেন্ট যায় মানে আমাদের বৃদ্ধাঙ্গুলি বরাবর উপরের দিকে দৌড়লে যদি কারেন্ট যায় তাহলে আমাদের ইয়া কি হবে বাকি 4টা আঙ্গুল ম্যাগনেটিক আঙ্গুল ফিল্ড স্যার মুভ করলে যেরকম ডিরেকশন হবে সেই ডিরেকশন হ্যাঁ। ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো সুতরাং আমরা যদি এরকম ডিরেকশনে দেখি এই যে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে I তাহলে আমাদের এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তার মানে কি যে এই কারেন্ট কি ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে বা সামথিং হচ্ছে। সো এটাকে আমরা কি বলতে পারি যে ডেল ডি বাই ডেল টি সময়ের সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি চেঞ্জ হচ্ছে বা আমাদের একটা কারেন্ট যাচ্ছে। যদি ইনটেনসিটি চেঞ্জ হয় বা কারেন্ট যায়, কারেন্ট যাওয়া মানে কি? আমাদের কারেন্ট I যাচ্ছে। তো I আচ্ছা এখানে I লিখলাম ধরো। সো যদি একটা স্থির কারেন্ট যায় এই যে চার্জ ডেনসিটি ছিল সেটা চেঞ্জ হয় তাহলে কি হবে? এটা একটা রোট আমরা কি এই ডেল ক্রস বি দ্বারা লিখতে পারি যে ডেল ক্রস বি সমান তাহলে ডেল ক্রস বি এর ভ্যালু মানে কি? ডেল ক্রস বি হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনটা মাপতেছি। এখন এটার ভ্যালু আমরা কখন পাবো? যদি আমাদের এদিকে এই কারেন্ট যায় অথবা এই ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটিটা সময়ের সাথে পরিবর্তন হয়। তো এটাই আমরা যে বললাম যে বৃদ্ধাঙ্গুলে বরাবর কারেন্ট গেলে এদিকে ফিল্ড লাইন তৈরি হয়, সেটাই কিন্তু এই ইকুয়েশনটা মিন করতেছে। এখন যদি কোন কারেন্ট না যায়, ডিসি মানে কারেন্ট না যায় তাহলে কি হবে? এই পার্টটা 0 হয়ে গেল। আর ইলেকট্রিক ফিল্ডও যদি সময়ের সাপেক্ষে লাফালাফি না করে, তাহলে এই পার্টটাও 0 হয়ে গেল। তাহলে কোন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এইটা সিগনিফিকেন্স যে আমাদের অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড থেকে বা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। যেটা আরকি রোটেট করে। এখন যদি আবার উল্টাটাও বলা হয় যে একটা ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় সময়ের সাপেক্ষে লাইক ডেল ভি বাই ডেল টি যদি সাম ভ্যালু পাওয়া যায় তাহলে এটার সাপেক্ষেও একটা আমাদের রোটেটিং কারেন্ট পাবো স্যার। কারেন্ট পাবো। সো এই ২ টাকে আরকি এক্সাক্টলি এর সাথে আরেকটু ওই যে যেহেতু অপোজিট ডিরেকশনে কারেন্ট পাওয়া যায় সেইজন্য এটাকে একটা মাইনাস দেওয়া হয়। আর এর সাথে যদি ইনিশিয়াল কিছু কারেন্ট থাকে সেটা M দিয়ে লেখা হয়। আর এই কারেন্টটাকে I দিয়ে না লিখে এটাকে J দিয়ে লেখে। চার্জ ঘনত্ব মানে একে বলে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি হচ্ছে J হচ্ছে I বাই এরিয়া স্কয়ার, এরিয়া। বেসিক্যালি একই জিনিস জাস্ট এরিয়া দিয়ে ভাগ দেওয়া। সো আমাদের এই ডেল ডট বি এখন এই ডেল ডট বি না লিখে এখানে আমাদের বইতে লেখা আছে হচ্ছে ডেল ক্রস H ইকুয়াল টু ডেল ডি বাই ডেল টি প্লাস জে। সো H আর B এর মধ্যে সম্পর্ক কি? বেসিক্যালি B ইকুয়ালস টু মিউ H। ঠিক আছে? তো ডেল ক্রস H অথবা ডেল ক্রস B একই জিনিস। আমাদের এখানে জাস্ট ২ পাশে মিউ দ্বারা গুণ দিলেই হয়ে যাবে। ঠিক আছে? সো এটা আমাদের কারশফের কারশফ না ম্যাক্সওয়েলস এর 3rd ইকুয়েশন ধরলাম। আর এই E এর ইকুয়েশনটা হচ্ছে 4th ইকুয়েশন। এটার পুরোটা আমরা লিখতে পারি ডেল ক্রস E ইকুয়ালস টু মাইনাস ডেল V বাই ডেল T মাইনাস M। ঠিক আছে? সো আমাদের এই 4 টা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই যে ফরম্যাটটা আমরা প্রকাশ করলাম, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম বা এটাকে পয়েন্ট ফর্মও বলা হয়। তাহলে ম্যাক্সওয়েলস এর 4 টা ইকুয়েশন আমরা ডিফারেনশিয়াল ফর্মে প্রকাশ করলাম। যেখানে E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, H হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অ্যাম্পিয়ার পার মিটার, D হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, D হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে ডেনসিটি যেহেতু কুলম্ব পার মিটার স্কয়ার, B হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার,
আর এর বাইরে যে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, ওটা অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। আর এম হচ্ছে ম্যাগনেটিক কারেন্ট ডেনসিটি, ওয়েবার পার মিটার স্কয়ার। আর পি বা রো হচ্ছে ইলেকট্রিক চার্জ ডেনসিটি, কুলম্ব পার মিটার কিউব। ডেনসিটি হচ্ছে এটা ঘনত্ব, রো হচ্ছে পার স্কয়ার মানে কিউবিক স্কয়ারে কত চার্জ জমা থাকলো। সো আমরা ডিফারেনশিয়াল ফর্মেটে ইকুয়েশনগুলো শিখলাম, সবগুলার ইউনিট বা নাম শিখলাম। আর এইখানে আমাদের এইটা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে বি এবং এইচ এর সম্পর্ক। বি ইকুয়াল টু মিউ এইচ, আর একটা হচ্ছে ডি ইকুয়াল টু এপসিলন ই। সো বি ইকুয়ালস টু মিউ এইচ আর ডি ইকুয়াল টু এপসিলন ই। এই দুটোর মধ্যে সম্পর্ক কি? ধরা যাক আমি একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড দিলাম। তাহলে আমি ওইখানে যদি কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে যাই, একটা লোহার কিউব নিয়ে গেলাম, তার মধ্যে ডেনসিটি কত তৈরি হবে? আর আমি একটা কাঠের কিউব নিয়ে গেলাম, তার মধ্যে ডেনসিটি তৈরি কিরকম হবে? ২ টার ক্ষেত্রে কি একই রিঅ্যাক্ট করবে? না স্যার। ২ টার ক্ষেত্রে একই রিঅ্যাক্ট করবে না। তো দেখা যাবে লোহার ক্ষেত্রে আমি লোহার এপসিলন দিয়ে গুণ দিয়ে যেটা পাবো সেই পরিমাণ ফিল্ড ডেনসিটি তৈরি হবে। আর কাঠের ক্ষেত্রে কাঠের এপসিলন দিয়ে গুণ দিয়ে আমরা যে পাবো সেই পরিমাণ ফিল্ড ডেনসিটি তৈরি হবে। সো আমাদের একটা ম্যাটেরিয়াল কতটুকু ইলেকট্রিক ফিল্ডের সাথে ইন্টারেক্ট করবে তার এপসিলন এর উপর নির্ভর করে। সো আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন যদি বেশি হয়, ওভারঅল ডেনসিটি বেশি হবে। মানে একই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি একবার ১০ দিলাম, আরেকবার ২০ দিলাম। যখন ২০ দিব তখন বেশি হবে। ৪০ দিলে আরো বেশি হবে। এখন আমরা যদি ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলি, একই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড এক এপসিলন এর জন্য দিচ্ছি। তখন যার এপসিলন কম তার জন্য কম হবে, যার এপসিলন বেশি তার জন্য বেশি হবে। সেইম ফর এইটা B equal to mu H. আমি ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি H এ আমি একটা লোহা নিয়ে আসলাম, যেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক নাকি? আচ্ছা, যেটা ম্যাগনেটিক, ঠিক আছে? সো এই স্টিলে তখন দেখা যাবে যে লোহার মিউ নট এর ভ্যালু প্রায় ৫০,০০০। সো খুবই ম্যাগনেটাইজড হয়ে যাবে। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি B হচ্ছে অনেক বেশি হবে। আর আমি এখানে যদি একটা কাঠ নিয়ে গেলাম বা পানি নিয়ে গেলাম, তাহলে দেখা যাবে তার ম্যাগনেটিজম হচ্ছে ডায়াম্যাগনেটিক, মানে অপোজিট। সেখানে আরো কমে যেতে পারে। ঠিক আছে? H ফিল্ড যা দিলাম তার চেয়ে আরো কম হতে পারে। ওকে। সো আমরা এই ফর্মুলা গুলোও শিখলাম। এখন আমরা দেখব যে এই ডিফারেনশিয়াল ফর্ম থেকে ইন্টিগ্রাল ফর্মে বা ইন্টিগ্রাল ফর্ম থেকে ডিফারেনশিয়াল ফর্মে বা এগুলোতে কোনো কিছু শিফট করা যায় কিনা। তা আমাদের ইকুয়েশন ছিল ডেল ক্রস ই সমান মাইনাস ডেল বি বাই ডেল টি মাইনাস এম। আমরা যদি এখন উভয় পক্ষে এই ডেল ডট নেই তাহলে কি হবে? 0 হয়ে যাবে স্যার। কেন? স্যার ডাইভারজেন্স অফ কার্ল 0 হয়ে যায়। ওকে, মনে আছে তোমার? জি স্যার। আর কার মনে আছে? আর কারো কি মনে আছে? স্যার এইচএসসি তে একটা ফর্মুলা ছিল ডাইভারজেন্স অফ কার্ল 0। ২ জন। আর কারো মনে নাই? রোল নাম্বার 50 মানসিব বলো। ইয়েস স্যার, মনে আছে। ওকে। তাহলে এটা কেন হচ্ছে? এইটা মেজার করতেছে বেসিক্যালি রোটেশন। কোন জিনিস যদি রোটেট করে তাহলে আমি এইটার ভ্যালু পাবো। ধরলাম এটা ৫ পেলাম। এবং একটা ডিরেকশন পেলাম। কারণ কোন জিনিস অথবা ৫ না, আমরা ওরকম বাদ দেই। এইটার মানে হচ্ছে রোটেশন। সো কোন জিনিস রোটেট করলে আমরা এখানে একটা রোটেশন পাবো। রোটেশন পাইলে মানে কি? আর এইটার অপারেটর মানে হচ্ছে আউটওয়ার্ড ফ্লাক্স। তো সে যদি রোটেট করে তাহলে তো কোন আউটওয়ার্ড ফ্লাক্স থাকবে না। তার মানে ওভারঅল যদি এই রোটেশনের আউটওয়ার্ড ফ্লাক্স নেওয়া হয় তাহলে কি পাবো? 0 পাবো। আর এই যদি ইটসেলফ রোটেট না করে তার মানে কি আমি এটা 0 পাচ্ছি। এখন 0 এর আউটওয়ার্ড ফ্লাক্স নিলে তো এমনিই 0 পাবো। তো ইন বোথ সেন্স আমরা এখানে
0 পাচ্ছি। সো এটা একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করা হয়। এই যে ডাইভারজেন্স অফ কার্ভ ইজ ইকুয়ালস টু 0। এখন এই তাহলে আমরা এই বাম পাশের এই অংশটুকু আমরা 0 পেলাম। আর এখন ডান পাশের অংশটুকুতে আমরা কি লিখতে পারি? আমরা একটু কম মানে বের করে নেই যে মাইনাস ডেল টি বাই ডেল ক্রস বি। এটা এই বি এর সাথে নিয়ে আসলাম। আর মাইনাস ডেল ক্রস এম। এখন যেহেতু এইরকম কোনো ম্যাগনেটিক পোল সিঙ্গেল পাওয়া যায় না, সুতরাং আমাদের এই ম্যাগনেটিক কারেন্ট ডেনসিটিও আমরা এখানে 0 ধরতে পারি। সো সিন্স দেয়ার ইজ নো ফ্রি ম্যাগনেটিক চার্জ যেহেতু ফ্রি পাওয়া যায় না, সুতরাং আমরা এই অংশটুকুকে 0 ধরতে পারি। সো এই পাশে 0, এই পাশের এই অংশটুকু 0, তাহলে আমাদের এইটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু তখন আমাদেরকে 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ডেল ক্রস বি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই প্রথম ইকুয়েশন থেকে শুরু করেছিলাম ডেল ক্রস ই সমান মাইনাস ডেল বি বাই ডেল টি মাইনাস এম। এটা ছিল আমাদের ম্যাক্সওয়েলস এর থার্ড ইকুয়েশন যদি বলি। এইখানে আমাদের বইতে হচ্ছে প্রথম ইকুয়েশন। তো প্রথম ইকুয়েশন থেকে শুরু করেছিলাম আর এখান থেকে আমরা এই ফোর্থ ইকুয়েশন প্রমাণ করলাম। ঠিক একইভাবে যদি আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে শুরু করি, আমাদের দেখা যাবে যে ডেল ডট ডি আমরা প্রমাণ করতে পারি। ওকে। সো আমরা এই পর্যন্ত এনেছি। এখন যদি আমরা উভয় পক্ষে ডাইভারজেন্স থিওরেম এপ্লাই করি তাহলে কি হবে? আমাদের 1c এবং d ইকুয়েশন যে আ ডেল ডট ডি ইকুয়ালস টু রো। এখন আমরা এই ইকুয়েশনে ডাইভারজেন্স থিওরেম এপ্লাই করব। ডাইভারজেন্স থিওরেম কার মনে আছে? ডাইভারজেন্স থিওরেমে মানে ওই যে ভলিউমের রেসপেক্টে যদি আমরা করি, ওই ইন্টিগ্রেট করি, তাহলে ওইটা হচ্ছে ওই যে জিনিসটাকে ইন্টিগ্রেট করতেছি সেটাকে আমরা এরিয়ার রেসপেক্টে ইন্টিগ্রেট করলে ইকুয়াল পাবো স্যার। গুড। তোমার তো সবকিছু মনে আছে। মাশাআল্লাহ। ঠিক আছে। তাহলে যেটা বলল যে আমাদের ভলিউম ইন্টিগ্রাল থেকে আমরা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। সো ভলিউম ইন্টিগ্রাল মানে x, y, z এর সাপেক্ষে যে ইন্টিগ্রাল সেটা এখান থেকে আমরা একটা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। সো সো ডেল ডট a ডট ডিভি এটা থেকে আমরা a ডট ds এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সো আমাদের এইটা ছিল আ ইসের কি বলে? ডেল ডট ডি ইকুয়ালস টু হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। এখন আমরা যদি উভয় পক্ষে এরকম লিখি ডেল ডট ডি ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে অ্যা অথবা উভয় পক্ষে আমরা কি লিখতে পারি? আ উভয় পক্ষে আমরা ডিভি নিলাম। ঠিক আছে? তাহলে ডান পাশেও কি হবে? রো ডট ডিভি হবে। তো আমাদের এই যে ইকুয়েশন ছিল এটাকে আমরা জাস্ট এভাবে লিখলাম। তাহলে তার পরের লাইনে আমরা কি লিখতে পারি? এই রো ডিভি কে কি লেখা যায়? রো হচ্ছে চার্জ ঘনত্ব। আর ডিভি হচ্ছে ভলিউম, ভলিউম। তো ভলিউমকে যদি আমি ইন্টিগ্রাল করতে থাকি তো চার্জ চার্জ পাবো স্যার। ঘনত্ব ইনটু ডিভি আমরা টোটাল ভলিউমটা পাবো। সো ভলিউমের মধ্যে চার্জ ঘনত্ব এত হলে আমাদের এটাকে ভলিউম দিয়ে গুণ দিলে আমরা টোটাল চার্জ কিউ টোটালটা আমরা পেয়ে যাব। আর এই বাম পাশেরটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি? ডেল ডট ডি ডিভি কে এই যে দেখো ডেল ডট এ ডিভি কে এ ডট ডিএস তার মানে এটাকে আমরা ডি ডট ডিএস এই আকারে লেখা যায় কিনা? ইকুয়ালস টু কিউ। সো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল মানে ফর্ম। এই ইকুয়েশনটার ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে এটা। সো এটা আমাদের হচ্ছে ডেল ডট ডি ইকুয়াল টু রো ইকুয়াল টু ডিফারেনশিয়াল ফর্ম ছিল। আর এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্ম। একইভাবে তাহলে আমরা ওই ডেল ডট বি যদি 0 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি বি ডট ডিএস ইকুয়ালস টু 0। সেটা আমাদের একটা ইন্টিগ্রাল ফর্ম। এখন তাহলে বাকি ২ টাকে ইন্টিগ্রাল ফর্মে আমরা কিভাবে লিখতে পারি? বাকি ২ টা আগে আমরা ইকুয়েশনটা লিখি তারপর আমরা করব। তো আমাদের হচ্ছে ডেল ক্রস ই ইকুয়ালস টু কত হচ্ছে? ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি বাই ডেল টি মাইনাস এম।
সো এখন উভয় পক্ষে যদি আমরা কি নিতে পারি? উভয় পক্ষে আমরা যদি এখন ইন্টিগ্রেশন নেই তাহলে কি হবে? ইন্টিগ্রেশন আমরা এখানে হচ্ছে ds নিচ্ছি। তাহলে এইখানেও ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ds হচ্ছে। তখন ডান পাশেরটাকে একটু সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি মাইনাস ডেল t অফ b ডট ds মাইনাস m ডট ds ইন্টিগ্রেশন। আর এই পাশের অংশটুকুকে আমরা কনভার্ট করব কি সূত্র দিয়ে? আগেরবার করেছিলাম ডাইভারজেন্স, এবার হচ্ছে স্টোকস থিওরেম। আগেরবার ছিল ডাইভারজেন্স ছিল ভলিউম থেকে সারফেস, কি সারফেস থেকে লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে? সো সারফেস থেকে লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেরকম আমরা বলতে পারি যে এরকম ডেল ক্রস এ ds এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কন্ট্রোল অফ a ডট dl। তাহলে এখানে সারফেস ছিল, এই পাশে হচ্ছে লাইনে চলে আসলো। সুতরাং আমরা এই বাম পাশের অংশটুকুকে এইটাকে আমরা e ডট dl আকারে প্রকাশ করতে পারি। ওকে, সো আমি তো লিখছিলাম, তোমরা কতটুকু দেখেছো? সো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্ম। তো ম্যাক্সওয়েল ইকুয়েশনের আমরা ডিফারেনশিয়াল 4 টা ফর্ম দেখলাম, ইন্টিগ্রাল 4 টা ফর্ম দেখলাম। এখন এই যে ইকুয়েশন গুলো আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য প্রকাশ করা হচ্ছে। যেমন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা সাধারণভাবে কি লিখতে পারি? লাইক a sin ওমেগা t আমরা লিখতে পারি a sin ওমেগা t প্লাস phi। তো আমরা যদি a sin ওমেগা t প্লাস phi লিখি বা a cos ওমেগা t প্লাস phi লিখি, তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা কি পাই? লাইক E সমান a cos ওমেগা t phi। তাহলে ডেল ওমেগা বাই ডেল টি তে আমরা কি পাবো? ওমেগা a cos ওমেগা t plus phi। AP cos omega t plus a ওমেগা cos ওমেগা t plus phi। a ওমেগা মানে a আর sin কে করলে cos ওমেগা t প্লাস phi হইলো। এটাকে আবার ডিফারেন্স করলে এখান থেকে আরেকটা ওমেগা পাবো, যেহেতু এটা ওমেগা t প্লাস phi। তাহলে আল্টিমেটলি কি দাঁড়াচ্ছে? ওমেগা a তারপর হচ্ছে cos অফ ওমেগা t প্লাস phi। আমাদের শুরু করেছিলাম sin দিয়ে আর এখানে হলো cos দিয়ে। আমরা যদি এই sin cos টাকে sin নেই, এর সাথে আমরা আরো কি বলবো? আরো 90 ডিগ্রি যোগ করতে হবে, তাই না? সুতরাং আমরা এইটাতে ওমেগা a মানে এদিকে হচ্ছে sin 90 ডিগ্রি প্লাস phi যদি ধরি, sin 90 ডিগ্রি প্লাস ওমেগা t প্লাস phi। তো আমরা এটাকে আমরা একটা j দ্বারা প্রকাশ করতে পারি, j অপারেটর ইনটু a মানে সরি a ইনটু e। সো এই টোটালটাকে আমরা e দিলাম আর এই ওমেগা আর এই 90 ডিগ্রি এই এও বাদ। একটু সাজিয়ে লিখি। ওমেগা a sin
Sir, 15 omega minutes t break. plus 15 minutes break? Class break তো 10 minutes. তারপর আবার নামাজের পরে, নামাজও শেষ। সুতরাং আমরা এটাকে জে ওমেগা আর এখানে হচ্ছে a sin ওমেগা t প্লাস phi এইটাকে আমরা ই আকারে লিখতে পারি। সো বেসিক্যালি একবার ডিফারেনশিয়েট করলে আমরা একটা জে ওমেগা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই যে এই ইকুয়েশন গুলো আমাদের ছিল ডেল ক্রস ই কি ছিল? ডেল ভি বাই ডেল টি মাইনাস ডেল ভি বাই ডেল টি মাইনাস এম ছিল। তো এই ডেল ভি বাই ডেল টি কে কি লেখা যায়? ডেল ভি বাই ডেল টি কে মাইনাস এই যে একটা জে ওমেগা লাগাই দেওয়া যায়। মাইনাস জে ওমেগা বি মাইনাস এম। সো ডেল ক্রস ই ইকুয়ালস টু মাইনাস জে ওমেগা বি মাইনাস এম। ইকুয়েশনটাকে এভাবে আমরা জে ওমেগার মাধ্যমে লিখতে পারি। তেমনি পরেরটাকে ডেল ক্রস এইচ কি দাঁড়াবে? ডেল ডেল টি ডেল ডি বাই ডেল টি প্লাস জে। সো ডেল ডি বাই ডেল টি কি লেখা যায়? জে ওমেগা ডি প্লাস জে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। আর বাকি দুইটা তো কোনো ইয়া নাই। ডেল ডট ডি ইকুয়াল টু রো অ্যান্ড ডেল ডট বি ইকুয়ালস টু 0। তো আমাদের এই 4 টা ইকুয়েশন আমরা যে এইভাবে লিখলাম এটাকে বলা হচ্ছে ফেজর ফর্ম। ঠিক আছে? তো আমরা ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন আমরা ডিফারেনশিয়াল ফর্মে দেখলাম। ডিফারেনশিয়াল বা পয়েন্ট ফর্ম মানে একই জিনিস। তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রাল ফর্মে দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে ফেজর ফর্মে। সো ম্যাক্সওয়েলস ইকুয়েশন একটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম, ফেজর ফর্ম। তার আগে আমরা দেখলাম মাইক্রোওয়েভ কি, কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে কেন ব্যবহার করা হয়? বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এর আগে আমরা দেখেছিলাম যে মাইক্রোওয়েভের ইউজ বা কি, কি কাজে ব্যবহার করা হয়। আর তার আগে আমরা এর শর্ট হিস্টোরি এটা দেখেছিলাম। অ্যাপ্লিকেশনস অফ মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? এর বাইরে আর কি দেখেছি? এর বাইরে আমরা ডাইভারজেন্স থিওরেম দেখেছি, স্টোকস থিওরেম দেখেছি। সো ডাইভারজেন্স থিওরেম অ্যান্ড স্টোকস থিওরেম। ডাইভারজেন্স থিওরেম হচ্ছে ভলিউম টু সারফেস আর স্টোকস থিওরেম হচ্ছে সারফেস টু লাইন। আমরা ডিফারেনশিয়াল ফরম্যাট থেকে শুরু করেছিলাম এবং ডিফারেনশিয়াল থেকে কিভাবে ইন্টিগ্রালে ফর্মুলাগুলো ট্রান্সফার করা যায় সেটা দেখেছি। তো আমাদের এই যতটুকু প্রথম ক্লাসে যতটুকু দেখলাম ততটুকু সামারি করলাম। এখন আমাদের ব্রেক 10 মিনিটস। তারপর আমরা ক্লাসের বাকি অংশ টপিক 1.3 সেকশন এটা আমরা শুরু করব। এটা হচ্ছে এই পর্যন্ত পড়ানো হয়েছে। আমরা টপিক 1.3 এখান থেকে শুরু করব। এখন বাজে 2টা 33, আমরা 2টা 40-এ শুরু করব। স্যার Till বইয়ের then, এডিশনটা কত স্যার? 4th এডিশন। থ্যাংক ইউ স্যার। স্যার বইটা একটু দেওয়া যাবে স্যার পিডিএফ ফর্মটা? হ্যাঁ, আমরা ইয়াকে দিয়ে দিচ্ছি, সিআরকে এখনই দিয়ে দিচ্ছি। আর ক্লাসরুমে থাকবে। ঠিক আছে। এখন হচ্ছে আমরা 40 আবার শুরু করব।
ওকে, আমরা ব্রেকের পর আবার শুরু করছি। আমরা রোল কল দিয়ে শুরু করব। ওকে। রোল নাম্বার এখানে আছে হচ্ছে ৩১ জন। আমাদের ৩০ জন অ্যাটেন্ডেন্স পাওয়ার কথা। আমরা এখানে আছি ৩১ জন। ওকে, রোল নাম্বার 1। তো একজন ২ টা ডিভাইসে কানেক্টেড আছে। আমরা ২৯ জন ডিভাইসে কানেকশন পাবো। টোটাল ৩৬ জনের মধ্যে ৭ জন অ্যাবসেন্ট হবে। ওকে, জেনিফার আছে, তারপর হচ্ছে কাজী তাবাসসুম, প্রেজেন্ট স্যার। ফারিয়া তুষ্টি, স্যার মাহিউদ্দিন আমাদের সিজান। স্টাডি পিরিয়ডে গেছে স্যার ১০ জন স্যার। কে, কে? তার নামের এই লিস্টটা স্যার সিআর আপনাকে টেক্সট করে দিচ্ছে স্যার। তাহলে মিলিটারি থেকে সব লেভেল 4 এর সব সেকশন মিলিয়ে ১০ জন, তাই তো? জি স্যার। ওকে, তাহলে মিলিটারি কে আছে সেটা বলো। তারপর মাইনুদ্দিন সিজান, স্যার প্রেজেন্ট স্যার। তানজুম স্যার করিম। পলিনি কি ছিল স্যার? প্রজেক্ট স্টাডি স্যার। স্টাডিতে স্যার। ওকে, তারপর হচ্ছে 72 মাসরুর, প্রেজেন্ট স্যার। অলিভ, প্রেজেন্ট স্যার। আবু হাসান, প্রিয়ম, ইয়েস স্যার। আসমা, হায়াত, প্রেজেন্ট স্যার। তারপরে দিশা, রিদম আছে, ইশরাত জাহান, ইয়েস স্যার। জান্নাতুল ইসরা, স্যার। মালিয়া আছে, মানসিব আছে, রেজাউল করিম রেজা, স্যার প্রজেক্ট স্টাডিতে আছেন স্যার। তারপরে হচ্ছে নাজমুস সাদাত, স্যার প্রজেক্ট স্টাডিতে আছেন স্যার। আশার, তায়েব, স্যার। ফারহান ফুয়াদ, Yes, sir. তামিম, তাকসিমুল তৌহিদ, এই তামিম আছে, মোস্তাক মাহবুব তামিম 50, তারপর হচ্ছে নকশি ছিল, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে রাফি, নাসিফ আহমেদ রাফি, প্রেজেন্ট স্যার। রওনক তানজিম, ইয়েস স্যার। আদিয়া বিনতে জাহিদ, প্রেজেন্ট সাইমুম স্যার। মাহমুদ তো অ্যান্সার দিচ্ছে, তারপর হচ্ছে সামিয়া হাসান, প্রেজেন্ট স্যার। মিলি ছিল, সাইমা হুমায়রা মিম, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নুসরাত জাহান নিকিতা। স্যার। ওকে, তারপর হচ্ছে নাহিন উন্নবী, রাফসান, সিএমএইচ স্যার। রাফসান কি এখনো সিএমএইচ এ? স্যার রাফসান এসআইকিউ স্যার। এসআইকিউ এখন সিএমএইচ থেকে ছাড়া পেয়েছে। তারপর হচ্ছে সাইদ হাসান হোসাইন, প্রেজেন্ট স্যার। সেতু, জান্নাতুল ফেরদৌস সেতু, ইমরান হোসেন, প্রেজেন্ট স্যার। এই সেতু কই? সেতু কি জান্নাতুল ফেরদৌস সেতু সিভিল স্টুডেন্ট? তাহলে 143 আর 50 দুইজন অ্যাবসেন্ট। স্যার 50 স্যার ক্লাসে ছিল স্যার, এখনো আছে স্যার।
লগ ইন করে ঘুরে বেড়াচ্ছে। ওকে। সেতু কি ক্লাসে আছে? নেই। স্যার একটু ক্লাস আছে স্যার, প্রেজেন্ট দিচ্ছে স্যার। ওকে, তাহলে সব হয়ে গেল, শেষ। নেক্সট দিন, আচ্ছা নেক্সট দিন তো অনলাইন ক্লাস না। এরপর অনলাইন ক্লাসে পার্টিসিপেশন কোশ্চেনের সময় না পাওয়া গেলে অ্যাবসেন্ট। আমরা কোথায় ছিলাম? আবারও ফেরত যাই। পুরান টপিকে আমরা এখনো পড়ছি, আমরা নতুন টপিক শুরু করছি। এই যে ওরা কল দিয়ে আনা হচ্ছে, জান্নাতুন ফেরদৌস। ওকে, সো আমরা হচ্ছে আবার এসে শুরু করি। ওকে, আমরা এখন শুরু করছি। আমরা ওদের আবার সবাই মনোযোগ দেই। আমরা শুরু করছি হচ্ছে ফিল্ডস ইন মিডিয়া অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন। মানে কি? ইলেকট্রিক বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডস ইন মিডিয়া অ্যান্ড বাউন্ডারি কন্ডিশনস। লাইক তোমার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ধরা গেল একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে যখন এয়ারের মধ্যে দিয়ে যাবে তখন কি হচ্ছে? আর দ্বিতীয়ত যেতে, যেতে ধরো সামনে একটা পানির পুকুর পেল। সেখানে কি হবে? তার একটা বাউন্ডারি পেল। তো এয়ারের মধ্যে দিয়ে যেরকম যাচ্ছে একটা ইকুয়েশন পেলাম। তেমনি পানির মধ্যে দিয়ে যাচ্ছে। ওই সেম ইকুয়েশন পানির মধ্যেও কাজ করবে। জাস্ট পানির প্রপার্টি গুলা দিয়ে রিপ্লেস হবে। কিন্তু এই এয়ার টু পানির যে বাউন্ডারিটা ট্রানজিশন হবে ওইখানে কিছু ইফেক্ট হবে। তাহলে আমরা জানছি যে নরমাল যেকোনো মিডিয়ার জন্যই কিভাবে কাজ করবে এইটা একটা পার্টে শিখবো। আর যখন এক মিডিয়া থেকে আরেক মিডিয়াতে যাবে তখন কি হবে এইটা আর শিখবো। এটার নাম দিয়েছি আমরা বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে? তাহলে আমরা এই ২ টা জিনিস শিখবো। তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে মিডিয়া, নরমাল একটা মিডিয়ামের মধ্যে যাচ্ছে তাহলে কি হবে? তাহলে এখন আমরা কি জানি? আমরা এসএসসি তে পড়েছিলাম ফেরোম্যাগনেটিক, ডাইম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক পদার্থ এরকম আমরা পড়েছিলাম না? তাহলে ধরা যাক আমরা একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করেছি। আমরা একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করেছি। সেখানে একটা ম্যাটেরিয়াল নিয়ে আসলাম। তাহলে ওই ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি তৈরি হবে? ওটা ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর নির্ভর করবে যে এটা এই ম্যাটেরিয়ালের এপসিলন মানে ইলেকট্রিক পারমিটিভিটি যত বেশি তত বেশি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আর আমরা যত বেশি ইলেকট্রিক ফিল্ড দিব তত বেশি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাই না? ২ টারই সমানুপাতিক। আমরা যদি ১০০ ইলেকট্রিক ফিল্ড দেই তাহলে আর যদি ১০০০ ইলেকট্রিক ফিল্ড দেয় কোন ক্ষেত্রে বেশি তৈরি হবে? যখন আমরা ১০০০ দিব তখন তৈরি হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি এর সমানুপাতিক এবং এপসিলনের হচ্ছে সমানুপাতিক বা এপসিলন কনস্ট্যান্ট যে ওই প্রপার্টি বা ওই ম্যাটেরিয়ালের জন্য কি পরিমাণ হবে ওটা তার এপসিলনের উপরে নির্ভর করবে। তাহলে নির্ভর করলো। তাহলে এটা তো আমরা জানি ডি ইকুয়াল টু এপসিলন ই আগেই আমরা পড়েছি একটু আগেই। তো এখন এখানে বা একটা দেখো নতুন আইটেম এড করেছে। পিই এইটা কেন এড করলো আবার? এই পি ফর পোলারাইজেশন। এখন এই ম্যাটেরিয়ালটাকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে আনলাম তখন দেখা যায় যে কিছু ম্যাটেরিয়াল এইরকম এই প্লাস মাইনাস অ্যালাইন হয়ে যায়। কিছু ম্যাটেরিয়াল উল্টা হয় যে এই পাশে মাইনাস প্লাস ডাইম্যাগনেটিক পদার্থ উল্টা হয়। ঠিক আছে? আর কিছু ম্যাগনেটিক আবার অনেক বেশি হয়, খুবই ঘন, ঘন হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড সবার জন্যই সেম থাকলো। ধরা যাক ওই ২ টা ম্যাটেরিয়ালেরই এপসিলন হচ্ছে সমান, সমান কাছাকাছি। কিন্তু এই ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে বেশি অ্যালাইন হচ্ছে, আরেক ম্যাটেরিয়াল কম অ্যালাইন হচ্ছে। তার মানে কি? ২ টার ক্ষেত্রে কিন্তু ২ রকমের ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি তৈরি হবে। সেজন্য আমরা এদের সাথে আরেকটা টার্ম যোগ করেছি যে পোলারাইজেশন কতটুকু হচ্ছে।
কারণ পোলারাইজেশন যদি অনেক বেশি হয় তাহলে কি হবে? এই পজিটিভটা থেকে নেগেটিভ একটা ইলেকট্রিক ফিল্ড লাইন ফার্দার তৈরি হবে, তাই না? এই পজিটিভ থেকে নেগেটিভ, এই পজিটিভ থেকে নেগেটিভ যত ঘন, ঘন হবে সেই দিকে তৈরি হবে। অথবা যদি উল্টা দিকে হয় তাহলে এই পজিটিভ থেকে নেগেটিভ উল্টা দিকে তৈরি হবে। আল্টিমেট রেজাল্টটা কি হবে? এই যে এপসিলন ই এবং পোলারাইজেশনের ফলে ওই ম্যাটেরিয়ালের মধ্যে পোলারাইজেশনের ফলে আরেকটু বাড়তি অংশ, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, এড হবে। সো এটা হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি D = এপসিলন ই প্লাস পোলারাইজেশনের ফলে আরেকটু আমাদের বেড়েছে। এখন এই পোলারাইজেশনের ফলে যে আমাদের বাড়তেছে, এটা কার উপর নির্ভর করবে? এটা ওই ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর নির্ভর করবে এবং আরেকটা প্রপার্টি এখানে Xe হিসেবে দেওয়া হচ্ছে। যেটা হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, যে কোনো ম্যাটেরিয়ালের ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি বেশি বা কম সেটার উপরে নির্ভর করবে। সো আমাদের টোটাল এইটাকে তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? এই P এর ভ্যালুটা যদি এখানে দিয়ে দেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এপসিলন নট E প্লাস এপসিলন নট psi E E। সো এপসিলন নট E কমন নিলে সো এপসিলন নট ই যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 1 প্লাস এই এক্স ইটা থাকতেছে। সো 1 প্লাস এক্স ই এটা থাকতেছে। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? ডি এর ভ্যালু এপসিলন ই এর সাথে সামথিং ই থাকতেছে। তো এই আমরা ই বাদ দিয়ে বাকি পার্টটা লাইক এপসিলন নট এবং 1 প্লাস এক্স ই এই টোটালটাকে ওইটার একটা নতুন এপসিলন নাম দিলাম ওই ম্যাটেরিয়ালের জন্য। ঠিক আছে? তাহলে এটার মধ্যে আমরা কি দেখছি? এটার মধ্যে দেখছি যে একটা এই এর সাথে ওই ম্যাটেরিয়ালের জন্য একটা এপসিলন যোগ হচ্ছে। যার মধ্যে যে এপসিলন নট এর সাথে আরো একটা পার্ট আছে। তো এই পার্টটার মধ্যে রিয়াল এবং ইমাজিনারি ২ টাই থাকতে পারে। সেজন্য বেসিক্যালি এই এপসিলন নটটাকে এপসিলন প্রাইম মাইনাস জে এপসিলন ডাবল প্রাইম রিয়াল এবং ইমাজিনারি ২ টা ভাগে ভাগ করে প্রকাশ করা হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এপসিলন প্রাইম প্লাস জে এপসিলনকে আমরা এভাবে লিখতে পারি। সো এখানে এপসিলন প্রাইম মূলত হচ্ছে এটার লস ইন দ্য মিডিয়াম। ৯টায়। ৯:৩০ ৯টার মধ্যে। ৯:৩০ তে শেষ হয়ে যাবে। ওকে। সো এখানে হচ্ছে আমাদের এই এপসিলন পার্টের এই প্রথম অংশটুকু হিটের মাধ্যমে এই ইমাজিনারি পার্টটা হচ্ছে হিটের মাধ্যমে লস হয়ে যাবে। সুতরাং একটা পদার্থের এপসিলন মানে আমরা চাচ্ছি এই রিয়াল পার্টটা বেশি হবে এবং ইমাজিনারি পার্টটা কম হবে। কারণ এইটা তো হিটের মাধ্যমে আ করতে হবে, বের হয়ে যাবে এই পাওয়ারটা। সো সো ফ্রি স্পেস হ্যাভিং এ রিয়াল এপসিলন। তো ফ্রি স্পেসে আমাদের রিয়াল এপসিলন থাকে আর এই ইমাজিনারি পার্টটা 0 থাকে যার ফলে আমরা লসলেস বলতে পারি। আর ইমাজিনারি পার্ট আমাদের নেগেটিভ ধরে নিচ্ছি। দ্য লস অফ ডাইইলেকট্রিক এটা 1.6 আমরা পরে দেখব। দ্য লস অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল মে অলসো বি কনসিডারড অ্যাজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর লস। তো এই যে ডাইইলেকট্রিকের জন্য হিটের মাধ্যমে যে লসটা হচ্ছে এটা আমরা ডাইইলেকট্রিকের কন্ডাক্টর লস হিসেবে প্রকাশ করতে পারি। সো আমাদের এই অংশটুকু পর্যন্ত শেখা হলো যে আমাদের এই এক্সটা সেজন্য তাদের পোলারাইজেশনের ফলে D = এপসিলন হয় যে এপসিলনের মধ্যে একটা রিয়াল পার্ট থাকতেছে, একটা ইমাজিনারি পার্ট থাকতেছে। ওকে। এখন আমরা আলাদাভাবে আসি। ইকুয়েশন J = সিগমা E। যে হচ্ছে কারেন্ট ডেনসিটি, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি এবং E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা আমাদের ওই V = IR ইকুয়েশনের মতোই যে I = V/R। তো এই V এর সাথে আমাদের কন্ডাক্টিভিটি গুণ দেওয়া হইতো না? রো কন্ডাক্টিভিটি কি ছিল? রো। তো এরকম। তো এই উভয় পক্ষকে যদি আমরা R² দ্বারা ভাগ দেই, এদিকে R² আর এদিকে V কে R² দ্বারা ভাগ দেই, এই পাশে পাবো J আর এই পাশে পাবো হচ্ছে আমাদের এই V কে R² দ্বারা ভাগ দিলে এইটা হচ্ছে E সামথিং এরকম পাবো। সো এই বেসিক্যালি V = IR ইকুয়েশনেরই এই ওহমস ল এরই আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে J = সিগমা E। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওইটা ওখানে শেষ করে আসি। এখন হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন ছিল ন্যাবলা ক্রস H = j⍵d প্লাস ক্যাপিটাল J। তো এই J এর পরিবর্তে আমরা লিখতে পারি সিগমা E। তাহলে এখন দেখো এখানে একটা E আছে, এখানে একটা E আছে। আর এই এপসিলনকে আমরা কি লিখতে পারি?
এই এপসিলনকে আমরা লিখতে পারি, একটু আগে আমরা দেখেছি যে ওমেগা এপসিলনকে আমরা লিখতে পারি এপসিলন প্রাইম মাইনাস জে ওমেগা এপসিলন কি ছিল? এপসিলন মাইনাস জে এপসিলন প্রাইম, তাই না? তাহলে এপসিলন ডাবল প্রাইম ই, এখানে আরেকটা জে হবে আর কি। আর প্লাস এই যে এর পরিবর্তে আমরা সিগমা ই লিখেছি। তাহলে আমাদের এই যে দেখো এইটা ওই জে স্কয়ারের মান হচ্ছে -1, এটা কাটা গেল, এটা প্লাস হয়ে গেল। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা। তাহলে এখানে জে ওমেগা এপসিলন ই এটা থাকলো, আর বাকিটা হচ্ছে রিয়াল পার্ট। ওমেগা এপসিলন ডাবল প্রাইম ই আর হচ্ছে সিগমা ই। ওমেগা এপসিলন ডাবল প্রাইম ই আর সিগমা ই এটুকু আছে। তারপরে এই জে ওমেগা সহ কমন নিলে কি দাঁড়াচ্ছে? এই ইমাজিনারিটা এখানে রিয়াল পার্ট হিসেবে শো করছে, আর এই রিয়াল পার্টটা এখানে ইমাজিনারি হিসেবে জে দ্বারা শো করছে। ওমেগা সহ কমন নিয়েছে যেহেতু, সেজন্য একটা ভাগ দিয়েছে ওমেগা দিয়ে। এরকম ভাবে হলো। তাহলে আমরা এই ডেল ক্রস এইচ এর ভ্যালু আমরা কি পাচ্ছি? জে ওমেগা এপসিলন মানে ই যেটা ছিল এইভাবে পাচ্ছি। তাহলে দেখা গেল ইলেকট্রিক ফিল্ডের কারণে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে সেটা এই জে ওমেগা ই এর মধ্যে, এই একটা এপসিলন ই এর মধ্যে এই কিছু পার্ট আছে, মানে সরাসরি জে ওমেগা এপসিলন ই হচ্ছে না, ঠিক আছে? আমাদের এখানে জে ওমেগা এপসিলন ই হচ্ছে না, এই এপসিলনটার পরিবর্তে আমরা একটা কমপ্লেক্স এপসিলন পাচ্ছি। আমরা আশা করেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হবে সেটা ইলেকট্রিক ফিল্ডের সমানুপাতিক হবে, ফ্রিকোয়েন্সির সমানুপাতিক হবে এবং এপসিলনের সমানুপাতিক হবে। তো দেখা যাচ্ছে যে এই এপসিলনটার মধ্যে আরো কিছু কন্ডিশন আছে। সো এই কন্ডিশন গুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? এই কন্ডিশন গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই যে এই অংশটুকু এপসিলন ডাবল প্রাইম, তার মানে কি? ওইটা ওই যে আমরা একটু দেখে আসলাম যে ওই লস মানে এই যে ইমাজিনারি পার্ট হচ্ছে হিটের মাধ্যমে লস হয়। এখন কারো যদি ইমাজিনারি পার্ট বেশি থাকে সেখানে হিটের মাধ্যমে লস হবে। সো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? ইট ইজ সিন দ্যাট দ্য লস ডিউ টু ডাইইলেকট্রিক কম্পোনেন্ট এই যে ওমেগা এপসিলন ডাবল প্রাইম ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম কন্ডাক্টিভিটি লস। সো এই যে কন্ডাক্টিভিটি লস আর এই সিগমা ওমেগা ডাবল প্রাইম দুইটার আগে কিন্তু জে আছে। সেজন্য এই দুইটা থেকে এভাবে আলাদা করার উপায়টা কম আছে। The term omega double prime plus sigma, so omega এই epsilon double prime plus এই যে j sigma, বা আমরা এইটাকে বলতে পারি omega epsilon double prime plus j sigma can be considered as a total effective conductivity. So আগে শুধু কন্ডাক্টিভিটি কি ছিল? এপসিলনের সাথে সিগমা ছিল রিয়াল পার্ট, এখন এই পার্টটাও যোগ হয়েছে, সুতরাং এই টোটালটাকে মিলাম টোটাল ইফেক্টিভ কন্ডাক্টিভিটি বলতে পারি। And a related quantity of interest is the loss tangent, can be defined as এই রিয়াল পার্টটা ডিভাইড বাই ওমেগা এপসিলন এই পার্টটা। সো ওমেগা এপসিলন ডাবল প্রাইম প্লাস সিগমা ডিভাইড বাই ওমেগা এপসিলন, এই রিয়াল পার্টটাকে আমরা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখাতে পারি। তো এই যে রেশিও, এই রেশিওটা কোন একটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড থাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য, এবং এটা রিপ্রেজেন্ট করতেছে কি? লস ট্যানজেন্ট, মানে একটা লস রিপ্রেজেন্ট করতেছে। সেই জন্য আমরা এইটাকে বলতে পারি যে এটা একটা কি বলে ওই ম্যাটেরিয়াল প্রপার্টি যেটা লস ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে, বা কত লস হচ্ছে সেইটা রিপ্রেজেন্ট করে। সো হুইচ ইজ দ্য রেশিও অফ রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট and with the total displacement current. So microwave materials are usually characterized by the specifying the real relative permittivity or dielectric constant epsilon or epsilon prime and loss tangent. So তুমি একটা মাইক্রোওয়েভ ধরো ফিল্টার ডিজাইন করবা, so you have to represent the substrates epsilon is 2.5, substrate height is 1.5 millimeter. It is a Taconic TLX8 substrate. And what is the tan delta? Tan delta is 0.002, very less. That means loss inside Taconic is very less. You can get a very sharp response from Taconic antenna built on Taconic antenna. But if you look for FR4 antenna, FR4 এর জন্য loss transmission হচ্ছে 0.02. For Taconic it was 0.002. That means here it is 10 times more loss here. So in Taconic, if you get this one,
in FR4 you will be getting a lossy response, like this amount. So this is our minus 40, this is our like minus 10. সো এখানে আমরা অনেক লস পাচ্ছি, যার ফলে এই বাড়তি লসটা কি হবে, রিফ্লেকশন বা হিটের মাধ্যমে ডিসলভ হবে। সো আমরা একটা ভালো কম্পিউটার বা ভালো মোবাইলে যদি এরকম FR4 এর ম্যাটেরিয়াল ইউজ করি, তাহলে ওখানে একটা লস হবে, হিট অনেক বেশি হবে, আমরা ওভাবে ব্যবহার করতে পারবো না। সুতরাং আমাদেরকে একটু যেইটার জন্য যেই দামি ম্যাটেরিয়াল ব্যবহার করা দরকার, আমাদের সেই দামি ওভাবে ম্যাটেরিয়াল এবং সেই ফ্রিকোয়েন্সির জন্য উপযোগী ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা এই ইকুয়েশন দেখলাম। তাহলে আমরা এই ইকুয়েশনটা শুরু করেছিলাম হচ্ছে ডেল ক্রস এইচ দিয়ে। সো ডেল ক্রস বি দিয়ে ইকুয়েশন যদি আমরা শুরু করি, আমরা একইভাবে পাবো। সো প্রথম ইকুয়েশন শুরু করেছিলাম আমরা ডি ইকুয়াল টু এপসিলন ই দিয়ে, তেমনি আমরা যদি এখন বি ইকুয়াল টু মিউ এইচ দিয়ে শুরু করি, বি ইকুয়াল টু মিউ এইচ, এখানেও এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সবাই যদি অ্যালাইনড নর্থ পোল সাউথ পোল দ্বারা অ্যালাইন হয়ে যায়, যে আমরা একটা লোহা নিয়ে আসলাম, তাহলে দেখা যাবে লোহার সবগুলো কণা নর্থ পোল সাউথ পোল এভাবে অ্যালাইন হয়ে যাচ্ছে। আমাদের ম্যাগনেটিক ফিল্ড এই লাইনে নর্থ থেকে সাউথ, লোহাও এভাবে লোহার মধ্যের ছোট ছোট ইয়েগুলো এভাবে নর্থ সাউথ অ্যালাইন হয়ে যাবে। আর একটা ম্যাটেরিয়ালে দেখা যাবে এভাবে প্রপারলি হবে না, অল্প হবে। তাহলে লোহার ক্ষেত্রে এটা অনেক বেশি হবে, অন্য ক্ষেত্রে কম হবে, এবং টোটালটা আমরা এভাবে টোটালটা দিয়ে বলতে পারি যে টোটাল বি হবে মিউ এইচ, যেখানে মিউ হচ্ছে এটা কনসিডার করে। ওটার ক্ষেত্রে আমরা ইকুয়েশন দিয়ে লিখতে পারি। সো তাহলে আমরা এইভাবে যে এক্সট্রা ইসের জন্য লস ট্যানজেন্ট কিভাবে জেনারেট হলো সেটা দেখলাম। তারপরে হচ্ছে আমাদের বি ইকুয়াল টু মিউ এইচ, সেটার ক্ষেত্রেও আমাদের যে লস বা ডাম্পিং ফোর্স তৈরি হচ্ছে সেটা দেখলাম। সো এই বি ইকুয়াল টু মিউ নট 1 প্লাস এইচ, বা এভাবে আমরা লিখতে পারি একইভাবে এপসিলনের মতো করে। এটাকে আমরা কমপ্লেক্স পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম বলতেছি। ইমাজিনারি পার্ট অফ xm or mu account for loss due to damping force. There is no magnetic conductivity because no real magnetic current, as in electric case. So in case of magnetic may be anisotropic, which case may be tensor. এগুলো আপাতত জানার দরকার নাই, এই অ্যানাইসোট্রপিক বা টেনসর আমরা পড়তেছি না। এই যে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অলসো নোন অ্যাজ ফেরাইটস, চ্যাপ্টার 9 এ পড়ার সময় আমরা এগুলা দেখবো, যদি অতদূর পর্যন্ত যেতে পারি। সো ফাইনালি আমাদের এই কনস্ট্যান্ট বা রিয়েল ইকুয়েশন গুলো এভাবে লিখতেছি, ডি ইকুয়াল টু এপসিলন ই, যে এপসিলনের মধ্যে অনেক কিছু আছে, তেমনি বি ইকুয়াল টু মিউ এইচ, যেই মিউ এর মধ্যেও অনেক কিছু আছে। সো আমরা এই যে এইভাবে 27 এ বি সি ডি ইকুয়েশন গুলো দেখলাম। ডিফারেনশিয়াল ফর রিকগনাইজ as the values to complete unique solution. সো আমরা এই ফর্মগুলো আগেও দেখেছি, আমরা এই ফাইনালি এই ফর্মগুলো আমরা এভাবে ডিরাইভ করতে পারি। এখন আমরা শুরু করব হচ্ছে ফিল্ডস অ্যাট এ জেনারেল ম্যাটেরিয়াল ইন্টারফেস। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের নরমাল একটা ম্যাটেরিয়াল আছে, এর মধ্যে এই বি ইকুয়াল টু মিউ এইচ বা এপসিলন কোনটা হইলে এই ম্যাটেরিয়ালের এপসিলন নট দিয়ে আমরা শুরু করেছিলাম। ফাইনালি আমাদের ইকুয়েশন হচ্ছে ডি ইকুয়াল টু এপসিলন ই। এই এপসিলনের মধ্যে অনেক কিছু আছে, যতক্ষণ পর্যন্ত এই ম্যাটেরিয়ালের মধ্যে আছে এই ম্যাটেরিয়াল এপসিলন, যতক্ষণ পর্যন্ত আমরা আরেকটা ম্যাটেরিয়ালে চলে গেলাম, নীল ম্যাটেরিয়ালে চলে গেলাম, আমরা নীল ম্যাটেরিয়ালের এপসিলন বসাবো। তাহলে আমাদের এই পার্টের প্রথম অংশ যেটা ছিল ফিল্ডস ইন মিডিয়া, একটা নির্দিষ্ট মিডিয়ার মধ্যে ফিল্ডস কেমন হয় সেটার ইকুয়েশন বের করা এবং বোঝা, সেটা আমরা বুঝেছি যে ফিল্ডস ইন মিডিয়া ইকুয়েশন বের করেছি এবং বুঝেছি। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এই মিডিয়ায় ছিল, এখন এটা আর এক মিডিয়া, এটা এপসিলন 1 ছিল, আর একটা এখন এপসিলন 2 আসছে। তাহলে এই এপসিলন 1 এর মধ্যে যেরকম ছিল ইকুয়েশন এপসিলন 1h, আর এপসিলন 2 এর জন্য কি হবে, d1 সমান এপসিলন 1e ছিল যেমন, তেমনি ওই মিডিয়ার ক্ষেত্রে d2 সমান এপসিলন 2e2 হবে। তাহলে এই অংশের জন্য ইকুয়েশন তো আমরা জানি, এই অংশের জন্য ইকুয়েশন তো জানি, কিন্তু এই মাঝখানের মিডিয়ার জন্য কি হবে, মানে মিডিয়া মানে কি, এই যে দুইটা এজ, দুইটা জয়েন্ট বাউন্ডারি, এই বাউন্ডারিতে কি চেঞ্জ হবে সেটা আমরা জানবো। তো আমরা এই বাউন্ডারিতে দেখি। তো বাউন্ডারিতে আমাদের এই ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড আসতেছে বি, এইচ আসতেছে। তো এইচ আর বি দুইটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের দুইটা পার্ট।
তো তেমনি ইলেকট্রিক ই এবং ডি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের দুইটা পার্ট। তো এটাকে কম্পোনেন্ট গুলোকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে নর্মাল N1 N2 নর্মাল কম্পোনেন্ট আর T1 T2 ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 সেট ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড নর্মাল কম্পোনেন্ট পেলাম, 4 সেট ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট পেলাম, মোট 8 সেট কম্পোনেন্ট পেয়েছি। এটা হচ্ছে মিডিয়াম 2 এপসিলন 2 মিউ 2 আর এটা হচ্ছে মিডিয়াম 1 এপসিলন 1 মিউ 1। আর এর বাইরে আর কি আছে ডায়াগ্রামে? এটা হচ্ছে নরমালের ডিরেকশন কোডটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে যে কারেন্টের ডিরেকশন আর এটা হচ্ছে ম্যাগনেটিক কারেন্টের ডিরেকশন। আর এখানে কিছু রো ইলেকট্রিক চার্জ ঘনত্ব জমা হয়েছে সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, এখন আমরা এটা কি করতে পারি? প্রথম অংশ আমরা করতেছি যে নরমালের ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে যে ডি আসতেছে এবং ডি বের হয়ে চলে যাচ্ছে আর এখানে কিছু চার্জ জমা হয়েছে। তাহলে কি হবে? আমরা ইকুয়েশন কি শিখেছিলাম? যে ইন্টিগ্রাল ফর্মে এই ডেল ডট ডি ইকুয়ালস টু রো শিখেছিলাম না? ইকুয়েশন শিখেছিলাম ডেল ডট ডি ইকুয়ালস টু রো আর ইন্টিগ্রেশন করে ডেল ডট ডি ইকুয়াল টু রো ডট ডিভি আর এখানে ডেল ডট ডি ডট ডিভি। তারপর এটাকে আমরা ডাইভারজেন্স থিওরাম করে বলেছি ডি ডট ডিএস সমান সমান রো ডট ডিভি। এই ফর্মুলা এসেছিলাম, তাই না? তো এই ফর্মুলাটা আমরা এখানে করব যে দুইটা সারফেস মিডিয়াম 1 এবং মিডিয়াম 2 এর মাঝখানে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস নেওয়া হয়েছে, যার এই পাশে dn1 নরমাল কম্পোনেন্ট 1 আর এদিকে নরমাল কম্পোনেন্ট 2 বের হয়ে যাচ্ছে, যেটার n এর ডিরেকশন হচ্ছে এইটা আর এই সারফেসের এই এরিয়াটা হচ্ছে ডেল্টা এস আর এর হাইট বা লেন্থ হচ্ছে h আর এর সারফেস এরিয়া হচ্ছে s। তাহলে এই d ডট ds রো ডট dv এইখানে যদি h টেন্ডস টু 0 হয় তাহলে আমরা টোটাল ভলিউম কত পাবো? এই সিলিন্ডারের এই পাশের লেন্থ হচ্ছে 0, তাহলে আমরা ভলিউম কত পাবো? ভলিউমটা আমরা শুধু এই উপরের এবং নিচের সারফেস এরিয়াটাই পাবো, যেটা অলমোস্ট ডেল এস এর সমান। সুতরাং আমরা এইখানে বলতে পারি যে রো ইন্টু ডেল এস। তাহলে ডান পাশে গেল রো ইন্টু ডেল এস আর বাম পাশে কি থাকবে? ডি ডট ডিএস। তাহলে এই পাশের সারফেসের জন্য কি হবে? dn1 ডট ডেল এস বা এই উপরের দিকে যেটা যদি পজিটিভ হয় সুতরাং আমরা এটাকে বলতে পারি dn2 ইন্টু ডেল এস মাইনাস dn1 ইন্টু ডেল এস। সো সকল পক্ষ থেকে ডেল এস বাদ দিয়ে দিলে আমাদের হচ্ছে dn2 মাইনাস dn1 সমান সমান রো। তো dn1 মাইনাস d2 মাইনাস d1 সমান রো। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড আসতেছিল তার নরমাল কম্পোনেন্ট কন্টিনিউ করতেছে কিন্তু একটু পরিবর্তন হয়েছে। কতটুকু পরিবর্তন? এই যে এই সারফেসে যতটুকু চার্জ জমা হচ্ছে ততটুকু কমে যাচ্ছে। ঠিক আছে, সারফেসে যদি কোনো চার্জ এই রোটা কেমন রো? এই রোটা হচ্ছে সারফেসে যতটুকু জমা হলো সেই রোটা। ঠিক আছে, আমরা অন্যভাবে বলতে পারতাম যে এই দুই রো মানে এই পাশে রো 1 আর এই পাশে যদি রো 2 হইতো এই দুইটার মধ্যে পার্থক্য এই পাশে যেমন n2 মাইনাস n1 হয়েছে এই পাশে কি হতো? রো 2 মাইনাস রো 1 পার্থক্যটা হতো। ঠিক আছে, যে পার্থক্যের মান ধরলাম রো। তো এই সারফেসে যতটুকু চার্জ জমা হবে ততটুকু আমাদের কমে যাবে। ঠিক আছে, সো তাহলে আমরা এই পাশে এই যে নরমাল কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে একইভাবে আমরা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা নরমাল কম্পোনেন্ট আমরা কিসের জন্য পেয়ে গেলাম? এই ডি ইলেকট্রিক ফিল্ডের জন্য। এখন নরমাল কম্পোনেন্ট আমরা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিভাবে পাবো? স্যার ক্লাস টাইম শেষ স্যার। তুমি লিভ করো। ওকে, সো কি বলে বি কম্পোনেন্ট কিভাবে পাবো? আমাদের এই যে n1 এই ডেল ডট বি কি হচ্ছে? এই একই সারফেসের জন্য আমরা যদি লিখি যে ডেল ডট বি ডিএস সমান সমান 0 বা আমরা বলতে পারি বি ডট ডিএস সমান সমান এটা ডিভি। সো আমরা বলতে পারি b2 মাইনাস b1 সমান সমান 0, এই যে নরমাল কম্পোনেন্ট b2n মাইনাস b1n ইকুয়াল সমান সমান 0। সো নরমাল কম্পোনেন্ট আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আসতেছিল সেটা কোনো লস ছাড়াই এই পাশের সারফেসে ঢুকে যাচ্ছে। তো ডাইইলেকট্রিক এই ম্যাটেরিয়াল থেকে এই ম্যাটেরিয়ালের মধ্যে নরমাল কম্পোনেন্ট ম্যাগনেটিক ফিল্ডে কোনো চেঞ্জ নাই। নরমাল কম্পোনেন্ট ইলেকট্রিক ফিল্ডে কি চেঞ্জ হইলো?
এই দুইটার পার্থক্য হচ্ছে এখানে যতটুকু জমা থাকবে ততটুকু পরিমাণ চেঞ্জ হবে, যদি জমা না থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে না। তখন ঠিক স্যার আছে, পুরাটাই চলে যাবে স্যার। হ্যাঁ পুরাটাই চলে যাবে। তাহলে আমাদের ম্যাটেরিয়াল দুই রকম হইতে পারে, কোনোটাই জমা থাকতে পারে, কোনোটাই জমা থাকতে পারে না। ঠিক আছে, আপাতত ধরলাম এই ম্যাটেরিয়ালটা জমা আছে জেনারেল কেসে, সেই জন্য তখন D2 মাইনাস D1 কি হবে, এই রো এর সমান হবে। আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে জমা থাকার কোনো অপশন নাই, এইটা কন্টিনিউ করবে। সো দ্যার ইজ নো ফ্রি ম্যাগনেটিক চার্জ, সুতরাং এটার ক্ষেত্রে এটা কন্টিনিউ করবে। এখন আমরা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, মানে এই ট্যানজেনশিয়াল টি আর ডিটি এবং এইচটি আর এইচটি, ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের ক্ষেত্রে কি হয় সেইটা দেখব। তো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের ক্ষেত্রে দেখার জন্য আমরা এই যে এইভাবে আবারও সারফেসই করলাম, যে এখানে সারফেস এরিয়ায় এই কিছু ম্যাগনেটিক চার্জ, এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জ জমা হয়েছে, সেটা ধরে নেওয়া হয়েছে মিডিয়াম 1 মিডিয়াম 2। আর এখানেও আমরা এই সারফেস এরিয়া ধরলাম যে একদম ছোট একটা লুপ ধরলাম। এটার ক্ষেত্রে কি ছিল, আমাদের ওই ইন্টিগ্রাল ফর্মে ই ডট ডিএল এই ক্লোজ লুপ হিসেবে ধরা হয়েছিল, মাইনাস জে ওমেগা বি ডট ডিএস এম ডট ডিএস এরকম আমরা ছিল। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্মের ওই ইকুয়েশন গুলার, ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ইন্টিগ্রাল ফর্ম। সুতরাং আমরা এখান থেকে শুরু করছি, যেহেতু আমরা এটা আজকে প্রমাণ করে আসছে। সো আমাদের এই যে ক্লোজ লুপ, এটার মধ্যে দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো, এইচ যদি টেন্ডস টু 0 হয় তাহলে কি হবে, আমরা শুধু এই ডানেরটায় যাবো আর বামেরটায় আসবো। ঠিক আছে, এটার লেন্থ হচ্ছে ডেল এল। সো এই দিক বরাবর যাবো, এই দিক বরাবর আসবো। সো এই দিক বরাবর হচ্ছে ET1 ইন্টু ডেল্টা এল হবে, আর এই ET2 এটা তো অপোজিট দিকে আসতেছে, সুতরাং এটা আমরা মাইনাস দিলাম, মাইনাস ডেল্টা এল ইন্টু ET2 ইকুয়ালস টু কত হবে আমাদের এখানে এই যে বি ডট ডিএস। সো বি ডট ডিএস এর ক্ষেত্রে কি হবে, বি ভ্যানিশেস if the limit h tends to 0, the surface integral of b vanishes because s equal to h dot l. So h dot l তো আমাদের ভ্যানিশ হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা h কে টেন্স টু 0 ধরেছি। তো এখানে b এর সাথে যে সারফেস এরিয়া, এটার এরিয়া কত হবে, এরিয়া তো এইটা, তো এটার লেন্থ l আর এই h হচ্ছে 0 হয়ে গেল, সুতরাং h পার্টটা 0 হয়ে যাবে। সো b ডট ds 0 হয়ে যাবে। এখন the contribution from the surface integral of m however may be non-zero if a magnetic surface current density ms exists in the surface. এই সারফেসে যদি এরকম ম্যাগনেটিক কারেন্ট থাকে তাহলে এটা আমাদের 0 হবে না। এই ডাইরেক্ট ডেল্টা ফাংশন দিয়ে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সো the h coordinate measured from the surface, তখন আমরা কি পাবো, et delta l equal to এই বিটা 0 হয়ে যাবে, এইখানে শুধু এলটা থাকবে, মানে এম এর সাথে এল থাকবে। সকল পক্ষ থেকে যদি বাদ দেই তাহলে আমরা ET1 মাইনাস ET2 সমান ms পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল ওদিকে ছিল D2 মাইনাস D1, মানে ইলেকট্রিক্যাল নর্মাল কম্পোনেন্টে আমাদের সামথিং থাকলো, তেমনি এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টেও আমাদের সামথিং থাকছে। এখন আমরা এইচ এর ক্ষেত্রে দেখব, এইচ এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি ছিল, এইচ এর ক্ষেত্রেও হচ্ছে সামথিং প্লাস জে ছিল, জে ওমেগা, যদি আমরা মনে করি ডেল ক্রস এইচ ইকুয়াল টু জে ওমেগা ডি প্লাস জে ছিল। তো জে ওমেগা ডি পার্টটা 0 হয়ে যাবে, আমাদের ওই জে যেটা আছে সেটা থেকে যাবে। সো H2 মাইনাস H1 এটার ক্ষেত্রেও জে থেকে যাবে। সুতরাং আমরা যদি 4টা কম্পোনেন্ট ধরি, এই ডি শুধুমাত্র বি এর ক্ষেত্রে 0 হচ্ছে। সো দ্য মোস্ট জেনারেল এক্সপ্রেশন, আমাদের 4টার ক্ষেত্রে ট্রানজেনশিয়ালের জন্য এই এদিকে আমরা হচ্ছে নরমালের ক্ষেত্রে ডিএন নিলাম, ট্যানজেনশিয়ালের ক্ষেত্রে ইটি নিলাম, আবার নরমালের ক্ষেত্রে বিএন নিলাম, ট্যানজেনশিয়ালের ক্ষেত্রে এইচটি নিলাম। তো বি ইকুয়াল টু মিউ এইচ, তেমনি ডি ইকুয়াল টু এপসিলন ই, সুতরাং জিনিস কিন্তু একই হচ্ছে। সো আমরা বেসিক্যালি নরমাল ট্যানজেনশিয়াল 4টার ক্ষেত্রে নিলাম, এবং এইটার ক্ষেত্রে দেখলাম যে এই বি ফিল্ডটা হচ্ছে কন্টিনিউয়াস, আর বাকি ফিল্ডের এইটার ক্ষেত্রে হচ্ছে দুইটা ডিফারেন্স হচ্ছে রো, এইটার ইটি মাইনাস ই1 হচ্ছে এম আর এইচটি মাইনাস এইচ1 হচ্ছে জে। ঠিক আছে, এটা হলো আমাদের জেনারেল এক্সপ্রেশন তৈরি করলাম, যে যে কোনো মিডিয়া যেটার এপসিলন 1 এপসিলন আর থেকে আমাদের আর একটা এপসিলন 2 আর এই কি বলে, যে একটা মিডিয়ামের মধ্যে হচ্ছে এপসিলন 1 মিউ 1 আর একটা মিডিয়াম হচ্ছে এপসিলন 2 মিউ 2, যে কোনো র্যান্ডম। এখন এই মিডিয়ামগুলো যদি স্পেশাল কেস হয়, লাইক ফিল্ডস অফ ডাইইলেকট্রিক ইন্টারফেস বিটুইন টু লসলেস ডাইইলেকট্রিক, মানে কি, নো চার্জ অর নো সারফেস কারেন্ট ডেনসিটিস উইল বি এক্সিস্ট। তার মানে কি, কোনো রো থাকবে না। এই যে এইদিকে যদি রো না থাকে, ওই দুইটা সারফেসে কোনো চার্জ আটকাবে না।
এবং কোনো সারফেস কারেন্ট থাকবে না, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এই সবগুলো 0 হয়ে যাচ্ছে না? এই পাশের এইটা 0, এই পাশের এইটা 0 এবং এই ম্যাগনেটিক কারেন্টও তখন থাকবে না, সবগুলাই 0। তখন আমরা দেখতেছি যে D1, D2, B1, B2, E1, E2 এবং H1, H2 সমান হয়ে যাচ্ছে। সো যখন আমাদের এরকম ২ টা লসলেস মিডিয়া পাবো, তখন these equations কিভাবে বলতে পারি যে these equation state that the normal components of D and B are continuous across the interface and tangential component of E and H are continuous across the interface. And পরীক্ষার কোশ্চেন আসবে কি? Prove that the normal component of D and B are continuous across the interface. এটা প্রমাণ করো। তাহলে তোমার পুরাটা এসে স্পেশাল কেস এইখানে এসে বলতে হবে যে নরমাল কম্পোনেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। Because Maxwell's equations are not all linearly independent, the 6 boundary conditions contained in the above equation are not linearly independent. So thus enforces C and D for the 4 tangential field component. For example, will automatically force the satisfaction of the equation for continuity of the normal component. মানে এটা একটা আরেকটার সাথে আমাদের ডিপেন্ডেন্ট আছে, সুতরাং নিচে ২ টা হইলে উপরের ২ টা অটোমেটিক্যালি ফোর্সফুলি আমরা পেয়ে যাব। তাহলে এখন এটা পেলাম হচ্ছে ফিল্ডস এট 2 লসলেস ডাইইলেকট্রিক। এখন বলো এই 2 লসলেস ডাইইলেকট্রিক না হয়ে যদি একটা ডাইইলেকট্রিক আর একটা মেটাল হয় তাহলে কি হবে? এটা হচ্ছে মেটাল। যদি একটা গুড কন্ডাক্টর হয় তার মানে কি which can often be assumed as lossless, এটা আমরা লসলেস ধরতে পারি, মানে সিগমা হচ্ছে ইনফিনিটি। সো ইন দ্যাট কেস এ পারফেক্ট কন্ডাক্টর অল ফিল্ড কম্পোনেন্ট মাস্ট বি 0 ইনসাইড দ্য কন্ডাক্টিং রিজিয়ন। সো এই ভিতরে কোনো কিছু থাকবে না, এই ভিতরে ট্রানজিশনাল বা নরমাল কম্পোনেন্ট সবকিছু 0 হবে। দিস রেজাল্ট ক্যান বি সিন কনসিডারিং এ কন্ডাক্টর উইথ ফাইনাইট কন্ডাক্টিভিটি and noting that the skin depth, the depth by which most of the microwave power penetrates, এই কন্ডাক্টর মধ্যে যতটুকু পেনিট্রেট করতে পারবে এটাকে স্কিন ডেপথ বলা হয়, goes to 0 as sigma tends to infinity। সুতরাং এই স্কিন ডেপথ পরিমাণ ঢুকতে পারবে, বাকি অংশ ঢুকতে পারবে না। So if we assume here that ms equals to 0, which should be the case, if a perfect conductor filled all the space on one side of the boundary, then আমাদের এই উপরে 4টা ইকুয়েশনকে আমরা কি লিখতে পারি? এইখানে কোনো এই B2 থাকবে না, এইখানে কোনো D2 থাকবে না। সো এই n ডট ডি বাম পাশে যে ডি থাকবে এটা রো হবে, এদিকে বি থাকবে এটা 0 হবে এবং এগুলা E0 হবে এবং Nabla-Cross H equal to J হবে, পুরোটাই সারফেসে থাকবে। সো where rho and J is the electric surface charge density and current density respectively। তাহলে আমরা কি দেখলাম? এখানে সব সারফেসেই আটকা পড়ে যাবে বা স্কিন ডেপথ পর্যন্ত অল্প একটু ঢুকবে, এই পাশে আর কিছুই থাকবে না। তাহলে এখানে দেখো এই E Nabla-Cross equal to 0 হয়ে গেল, B ও 0 হয়ে গেল। So such a boundary is also known as electric wall because the tangential component of E are shorted out and must vanish at the surface of the conductor. So এই n cross E, এইটা কি n cross E মানে কি? এটা একটা tangential component হবে সারফেস বরাবর। সো এই সারফেস বরাবর tangential component হচ্ছে 0 হয়ে গেল, সুতরাং এটাকে ইলেকট্রিক ওয়াল বলা হচ্ছে। ঠিক তেমনি আমাদের এই ম্যাগনেটিকের ক্ষেত্রে যদি আমরা ম্যাগনেটিক ওয়াল হিসেবে একটা কল্পনা করি যেটাতে হচ্ছে কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন ভিতরে থাকবে না, সেরকম একটা ইমাজিনারি, এরকম ম্যাগনেটিক ওয়াল রিয়েলে পাওয়া যায় না, ইমাজিনারি কল্পনা করলে যেখানে n ক্রস h 0 হবে, সারফেস বরাবর কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, তখন আমরা ওই ভাইস ভার্সা ইকুয়েশন গুলো পাবো। আর হচ্ছে ম্যাগনেটিক ওয়ার্ল্ডের জন্য ইমাজিনারি ইকুয়েশন। নাও এই ইমাজিনারি ইকুয়েশন গুলো থেকে যদি আমরা করি যে রেডিয়েশন কন্ডিশন, so when dealing with problem have one or more finite boundaries such as plane wave in an infinite medium or infinitely long transmission line, a condition on the field of infinity must be enforced. The boundary condition is known as radiation condition and is essentially a statement of energy conservation. It states that at an infinite distance from a source, the field must either be vanishingly small or propagating in an outward direction. This result can easily be seen allowing an infinite medium of condition of a small loss factor, physical medium.
So incoming waves or from infinity of finite would then be required for infinite source and infinite so called. So basically এটা বলতেছে যে আমাদের একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম সো ইনফাইনাইটলি লং হইলে এটা আমাদের 0 হয়ে যাবে অথবা এটা ইনফাইনাইট ভাবে ভ্যানিশিংলি স্মল হবে বা 0 হয়ে যাবে অথবা প্রপাগেটিং আউটওয়ার্ড ডিরেকশন বা আউটওয়ার্ড ডিরেকশনে প্রপাগেট করবে। সো ম্যাগনেটিক ওয়াল হইলে তখন এটা ভ্যানিশিংলি স্মল 0 হয়ে যাবে। আর যদি এরকম ওয়াল না হয় তাহলে এর ভিতরে প্রপাগেট করতে থাকবে। তাহলে আমরা কন্ডিশন যখন ডাইইলেকট্রিক পেলাম তখন তো প্রপাগেট করতে থাকবেই দেখলাম। আর যদি লসলেস হয় এরকম তাহলে পুরাপুরি প্রপাগেট করতে থাকবে কোনো লস ছাড়া ইনফাইনাইট ডিসট্যান্সে। আর যদি এরকম মেটাল হয় সেক্ষেত্রে ভ্যানিশিংলি স্মল হয়ে যাবে কম্পোনেন্ট গুলা। ম্যাগনেটিক ওয়াল হইলেও ম্যাগনেটিক পার্টটা 0 হয়ে যাবে। সো আমরা এই রেডিয়েশন কন্ডিশনের মধ্যে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আমাদের এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে যদি লসলেস ডাইইলেকট্রিক বা লসি হয়। আর কোনো ওয়াল থাকলে তখন এটা ভ্যানিশিংলি স্মল হয়ে যাবে। তো আমরা মানে ক্লাসের দ্বিতীয় ভাগে এই অংশ পর্যন্ত পড়লাম যেখানে একটা নরমাল মিডিয়ার মধ্যে এপসিলন ই যেতেই থাকবে। এপসিলনের পরিবর্তে এখানে কিছু লস ট্যানজেন্ট আসছে সেটা শিখলাম। তারপরে এইখানে একটা নতুন আরেকটা মিডিয়াম এপসিলন 2 আসলে এই সারফেসে কি হবে সেটা জেনারেল দেখলাম। এটা যদি লসলেস হয় সেটা দেখলাম। এটা যদি মেটাল হয় সেটা দেখলাম। এবং একটা র‍্যান্ডম বা ইমাজিনারি এটাকে যদি ম্যাগনেটিক ওয়াল হয় সেটা দেখলাম। আর তারপর আমরা রেডিয়েশন কন্ডিশন দেখলাম। সো আমরা এ পর্যন্ত আজকে আমরা এখানে থামবো। এনি কোয়েশ্চেন? নেক্সট দিন আমরা এই বাকি সলিউশন এগুলো পড়বো। এখানে বোধহয় কিছু সলিউশন তোমরা ওই ইলেক্ট্রোম্যাগনেটিক্স এ পড়ে আসছো। If there is no question, then we might conclude our today's class. Thank you for your presence and attention.